আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা প্রত্যেকেই যারা দেখছেন দেশে এবং বিদেশে। আজকে শুরুতেই পরম করুণাময় আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। উনি কোভিড সিচুয়েশনেও আমাদেরকে আজও সুস্থ রেখেছেন। শোক প্রকাশ করছি আমার সেই ভাই বোনদের প্রতি যারা ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন এবং যারা শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদেরকে, যারা ফ্রন্ট লাইনে থেকে আজও কোভিড থেকে আমাদেরকে সেবা দিতে চেষ্টা করছেন প্রত্যেকেই। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, পেশায় একজন শিক্ষক এবং সাথে সমাজকর্মী হিসেবে পরিচয় দিতে ভালোবাসি মানুষকে, মানবতাকে। কমিউনিটি টক্স এটা প্যাশন থেকে করা এবং শেয়ারিং ইজ কেয়ারিং এই মোটিভ থেকে কমিউনিটি টক্স। আপনারা ইতিমধ্যে দেখেছেন আজকে 21তম পর্ব এবং আপনারা জানেন যে আজকে বিশেষ একটা দিন। এই দিনে আমি আমন্ত্রণ জানিয়েছি আমার সম্মানিত 3জন অতিথিবৃন্দকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই কমিউনিটি টক্সের আজকের এই বিশেষ পর্বে, সে নো টু প্লাস্টিক্স বিল্ড হেলদি কমিউনিটি। শুধু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার আজকের এই এপিসোডে যুক্ত হয়েছেন অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার 3জন অতিথি। আমি পরিচয় করিয়ে দিতে চাই। শুরুতে দেখছেন গাউস পিয়ারি, জনাব গাউস পিয়ারি, আপনাকে স্বাগত আপা। অনারেবল ডিরেক্টর HR এন্ড অ্যাডমিন WBB ট্রাস্ট বাংলাদেশ, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট। পরিচয় করিয়ে দিতে চাই মিস্টার আবু নাসের খান, আপনারা সবাই তাকে চেনেন, পরিবেশবাদী আন্দোলনের সাথে যুক্ত মুখপাত্র, উনি অনারেবল চেয়ারম্যান। পোবা, ইংলিশে আমি যেটা লিখেছি আসলে আপনারা দেখেছেন, এনভায়রনমেন্ট মুভমেন্ট বাংলাদেশের অনারেবল চেয়ারম্যান। দেবরা অ্যাফ্রানসন, ভাবি বলি আমরা সবসময়, ভাবি আপনাকে স্বাগত আজকে, সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেবরা অ্যাফ্রানসন, অনারেবল কান্ট্রি ডিরেক্টর, এক্সিকিউটিভ ডিরেক্টর, ইনস্টিটিউট অফ ওয়েলবিং, রিজিয়নাল ডিরেক্টর, হেলথ ব্রিজ ক্যানাডা। ভাবি আপনাকে স্বাগত এবং আরো অনেকগুলো পরিচয় আমি আস্তে আস্তে তুলে ধরবো তাদের কর্মের সাথে। নাসির ভাই আপনাকে, পিয়ারি আপা এবং দেবরা ভাবি আপনাকে স্বাগত আজকের এই প্ল্যাটফর্মে। আজকে যে টাইটেল দিয়েছি আমি একটু ব্যাখ্যা করতে চাই আপনাদের সাথে। এই প্ল্যাটফর্ম কমিউনিটি টক্স, যেটার সাব টাইটেল আমি বলে থাকি সবসময়, দিস ইজ এ কমিউনিটি লিডার্স প্ল্যাটফর্ম। সুন্দর কমিউনিটি গড়ার জন্য প্রতিটা মানুষের মধ্যেই মমত্ব বোধ যেমন আছে, নেতৃত্ব আছে, নেতৃত্ব গুণাবলীগুলো তাদের মধ্যে আছে এবং সেগুলো তখনই বিকশিত হয় যখন তারা প্রপারলি নার্চার হয়, তাদের কথাগুলো শোনা হয়। এবং কমিউনিটি টক্স এরকম একটা প্ল্যাটফর্ম আমরা ভাবছি গ্লোবাল প্ল্যাটফর্ম, যে গ্লোবাল কমিউনিটির ফোকাস দিবে, এখানে কথাগুলো বলবে। এবং আজকে আমি আপনাদের মাধ্যমে স্মরণ করিয়ে দিতে চাই দেশবাসী এবং অবশ্যই আমাদের বিদেশি যারা যুক্ত হবেন তাদেরকে, আজকে 3 জুলাই 2020 বিশ্ব অর্থাৎ আন্তর্জাতিক প্লাস্টিক মুক্ত দিবস, অথবা আমরা বর্জন দিবস, অথবা বলতে পারি যে ইন্টারন্যাশনাল প্লাস্টিক ব্যাগ ফ্রি ডে। এই কারণে আজকে টাইটেলটি দিয়েছি সে নো টু প্লাস্টিক্স বিল্ড হেলদি কমিউনিটি, সাস্টেইনেবল কমিউনিটি। আমি শুরুতেই, যিনি দীর্ঘদিন থেকে কাজ করেন এবং বাংলাদেশে প্লাস্টিক্স আন্দোলনের সাথে মুখপাত্র, উদ্ভাবক এবং যিনি শুরু করেছেন, আমার সেই প্রিয় দেবরা ভাবি, অনিমা ভাবিকে স্বাগত জানাই আজকে স্টুডিওতে। এবং আপনি শুভেচ্ছার সাথে আজকের যে বিষয়, আজকের যে দিবস, এই দিবসটাকে একটু তাৎপর্য তুলে ধরবেন ভাবি। এবং শুরু ইনসেপশন টকে আপনার সময় আপ টু 5 মিনিট, 5 মিনিট পর্যন্ত আপনি আপনার শুরুর বক্তব্য কন্টিনিউ করুন ভাবি, প্লিজ। আচ্ছা, একটা বিষয় আমি সত্যি খুব অবাক হয়, আমাদের যে প্লাস্টিক ব্যাগ নিয়ে এত শখ আছে, তো আমি দেখি একটা ব্যাগ আমি নিয়ে যাব বাজারে, একটা হাতে রাখবো ব্যাগ, ছোট করে যাবো, কিনে খাতে করবো, আবার বাসায় নিয়ে আসবো, কত সহজ জিনিস। তো আমি আসলে এই কাজ করতেছি গত কমপক্ষে 30 বছর, আর
প্রতিবার আমি অবাক হই, মানুষ আমাকে দেখে জিজ্ঞেস করে, ও আচ্ছা আপনি তো পরিবেশ নিয়ে চিন্তা করেন। আমি দেখি আমি যদি পরিবেশ নিয়ে চিন্তা না করি আমি কিভাবে সুস্থ থাকবো, আমরা কিভাবে সুস্থ থাকবো, আমাদের কমিউনিটি কিভাবে ভালো থাকবে, কারণ আমরা তো পরিবেশ ছাড়া Right. থাকতেই পারতেছি না। তো বর্ণা নিয়ে আমাদের যে কষ্ট হয়, আমরা দেখি যে আমাদের ড্রেন গুলো নষ্ট হয় প্লাস্টিক ব্যাগের কারণে, এটা আমরা সরাসরি সাফারিং পাইতেছি, আমরা আসলে জানা উচিত। কিন্তু অন্যদিক যখন আমরা দেখি আমাদের সাগরের যে কি অবস্থা, এত পরিমাণ প্লাস্টিক আমাদের সাগরে, অনেকগুলো প্রাণী মারা যায়, একটা বিরাট দ্বীপ আছে শুধু প্লাস্টিক দিয়ে, আর আমাদের কোনো ওইতে কোনো সেন্স নাই। তো এই আশ্চর্য চিন্তার সাথে আমি একটা জিনিস দেখছি আমার নিজের গবেষণা থেকে, আমার যদি ব্যক্তির উপর নির্ভর হয়, ব্যক্তিকে আমরা সচেতন করবো, ব্যক্তিকে বলবো প্লাস্টিক ব্যাগ থেকে বা প্লাস্টিক থেকে মুক্ত থাকবেন, এইসব অনেক সময় আমরা দেখবো কোনো সুবিধা হচ্ছে না। আমরা যদি সরকারকে কনভিন্স করতে পারি যে কোনো বড় কাজ করা, তো এর জায়গায় আমরা জানি বাংলাদেশ সরকার অনেক বছর আগে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করছে। তো পলিথিন ব্যাগ হয়তো ওই আগের যে ব্যাগগুলো ওইগুলি হয়তো আমরা দেখি না, এর জায়গায় আসছে আরো মুক্ত ব্যাগ, কিন্তু প্লাস্টিক। তো আয়ারল্যান্ড যে অভিজ্ঞতা আছে, আয়ারল্যান্ডে ওরা যখন একটা প্লাস্টিক শুরু করছে, ট্যাক্স মানে প্লাস্টিক ব্যাগের উপর ওরা একটা সারচার্জ করছে, এবং এটা সরাসরি ক্রেতার ক্ষেত্রে। এটা আমি যখন দোকানে যাই আমি বলি কতগুলো ব্যাগ লাগবে, আমার প্রতি ব্যাগের উপর একটা সারচার্জ করতেছে, তখন দেখছি যে 95% ব্যবহার কমছে। তো ওই অভিজ্ঞতা দেখি অন্য দেশগুলো শুরু করছে। তো আমরা যদি আসলে সিরিয়াস, আমরা যদি আমাদের পরিবেশ নিয়ে আসলে ওইভাবে চিন্তা করতে চাই, ব্যক্তির হিসেবে অবশ্যই কাজ, ব্যক্তির হিসেবে আমি সহজে ব্যাগগুলো নিয়ে যাব বাজারে, এটা একটা ফ্যাশনের বিষয়, আমি সুন্দর সুন্দর ব্যাগ কালেক্ট করে ওইগুলি নিয়ে যাব, কত সহজ কাজ। কিন্তু সাথে সাথে সরকারের উপর আসলে একটু চাপ দিতে হবে যে শুধু প্লাস্টিক ব্যাগ না, প্রতি একটা একবার ব্যবহার করে প্লাস্টিক দ্রব্যের উপর, প্লাস্টিক কাপ, প্লাস্টিক বটল, প্লাস্টিক প্লেট, প্লাস্টিক বক্স যা হচ্ছে মানুষ ওগুলি বসে ব্যবহার করবে। প্রতি একটার উপর যদি একটা সারচার্জ হয় যে আমি জানবো এটা আমার বেশি খরচ হচ্ছে, আমি যদি এগুলি অ্যাভয়েড করি তাহলে আমার সুবিধা হবে। এবং বিশেষ করে করোনা ভাইরাসের ক্ষেত্রে সমস্যা আরো বাড়ছে। একটা হচ্ছে অবশ্যই চা দোকানে মানুষ এখন গ্লাস থেকে হয়তো চা খাইতে চাইবে না, বা সিরামিক কাপ থেকে, তো প্লাস্টিক কাপ অবশ্যই ওই ব্যবহার বাড়তেছে। আমি যদি ওইভাবে করি, আমি নিজে একটা মাগ নিয়ে যেতে পারবো, বা আমি কেন বাইরে খাবো যদি আমার প্রতিবার একটা প্লাস্টিক নিতে হয়। আর গ্লাভস, আমি কোনো জায়গায় দেখতেছি না যে কেউ পরামর্শ দিতেছে যে গ্লাভস রাখা উচিত, সবাই বলতেছে মুখের জন্য একটা মাস্ক আর হাত ধুইব। আমি যদি গ্লাভস পরে আমি হাত কিভাবে ধুইব? প্লাস্টিক গ্লাভসে, হ্যান্ড গ্লাভসে ওই করোনা ভাইরাস ঢুকবে। তো এই জায়গায় আমার হচ্ছে গ্লাভস কোনো দরকার নাই, আমরা সচেতন হব, আমরা মাস্ক সবসময় রাখবো, এবং এই যে মাস্ক যে আমরা বারবার ব্যবহার করতে পারি, আমি ধুইব মাস্ক, গ্লাভস দরকার নাই। আমি অবশ্যই পরিবেশ নিয়ে চিন্তা করব, কারণ পরিবেশ ছাড়া আমরা সুস্থ থাকবো না। ধন্যবাদ ভাবি, শুরুর বক্তব্য চমৎকার দিয়েছেন, এবং আজকে খুব বেশি সময় নিব না, নরমালি 2 ঘন্টা আমরা লাইভ করি, আজকে 90 মিনিটস পর্যন্ত আফটার আমরা টানবো। শুধু দর্শক যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন, আমি অনুরোধ করছি বিনীতভাবে আপনারা একটু শেয়ার করে দেন, যাদের যুক্ত হওয়ার তারা যেন দ্রুত সময়ের মধ্যে যুক্ত হতে পারে। এবং আমি দুঃখ প্রকাশ করছি, আমরা যে টাইম দিয়েছিলাম টেকনিক্যাল এররের জন্য আসলে কিছুটা দেরিতে শুরু করতে হয়েছে। আমি পর্যায়ে আসতে চাই জনাব আবু নাসের খান। আবু নাসের খান ভাই, আপনাকে স্বাগত। আজকে আপনি পরিবেশ আন্দোলনের সাথে দীর্ঘ সময় থেকে যুক্ত, আপনার পথিকৃত এই লাইনে, আপনি আমাদেরকে পরিবেশ ভালো রাখার যে সুপরামর্শ, আমাদেরকে উজ্জীবিত করে রাখেন সবসময়। এবং আমি জানি যে প্লাস্টিকের সাথে ক্লাইমেট চেঞ্জ এবং পরিবেশ যে এনভায়রনমেন্টাল ভালনারেবিলিটির একটা যোগসূত্র রয়েছে, ঠিক তেমনি ভাবে যোগসূত্র রয়েছে আমাদের স্বাস্থ্যের, বিশেষ করে শিশুদের স্বাস্থ্যের। তো পরিবেশে আপনি কাজ করছেন দীর্ঘদিন, এবং আপনাকে অনুসরণ করছি আমরা আসলে পরিবেশকে টিকিয়ে রাখার জন্য সবসময়। তো আজকে এই দিবসে প্লাস্টিক ব্যাগ বর্জন করুন, আসলে এটি একটা স্লোগান আজকে দিবসের 3 জুলাই আন্তর্জাতিক এই দিবসে ভাবি বক্তব্য রেখেছেন। আপনি আমাদের সাথে কিভাবে প্লাস্টিক কে অ্যাভয়েড করতে পারি টু গেট বেটার এনভায়রনমেন্ট, এই বিষয়ে আপনি আপনার বক্তব্য প্রেস করবেন দয়া করে। জি, থ্যাংক ইউ।
দেবরা কিন্তু খুব সুন্দরভাবে বর্ণনা করছে যে বাংলাদেশের প্রেক্ষিতে এই যে কাজগুলো করতেছে সে একটা যদিও কানাডা থেকে আসছে, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে যে সে তাকে আমরা অনেক সময় ফলো করি যে একটা বিদেশিনী হয়েও এই দেশের মাটি মানুষকে যেভাবে ভালোবাসে সেই জন্য তাকে আর ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ কাজ করতেছে আমাদের সাথে একসাথে যৌথভাবে পরিবেশের বিভিন্ন বিষয়গুলো নিয়ে সেই জায়গায়। তো আমরা যদি দেখি যে বাংলাদেশে এনভায়রনমেন্ট ইয়েতে প্লাস্টিকের যে মুভমেন্টটা, যেটা এন্টি প্লাস্টিক মুভমেন্ট, সেটা তার আগে আমি কিছু সংক্ষেপে যারা দর্শক আছেন, শ্রোতা আছেন, তাদেরকে একটু কয়েকটা কথা বলতে চাই। এই যে এই প্লাস্টিক একটা লোক যে ব্যবহার করবে তার যেমন ক্ষতি হয়, যে ব্যবহারের পরবর্তীকালে যে ডিসপোজালের সময় সবচেয়ে বেশি ক্ষতি হয় সেই জায়গাগুলো থেকে আর কি। দেখেন, প্লাস্টিক উৎপাদনের সময় কিংবা এর সময় হয়তো খুব বেশি ক্ষতি হয় না, কিন্তু প্লাস্টিক ব্যবহার করার সময়, অর্থাৎ এই যে আমরা যে সমস্ত প্লাস্টিক পদার্থগুলো ব্যবহার করি, আমি শুধু পলিথিন ব্যাগ না, আমি ওভারঅল প্লাস্টিকের কথা বলছি। এই যে প্লাস্টিক গুলাকে ব্যবহার করা হয় বিশেষ করে খাদ্যের সাথে সম্পর্কযুক্ত বিষয়গুলা, অনেক সময় এই পলিথিন বা প্লাস্টিক গুলা আমাদের শরীরে আসতেছে। আবার কিছু কিছু প্লাস্টিকের ইনগ্রিডিয়েন্ট, যেমন টুথপেস্ট কিংবা প্রসাধনীতে এই প্লাস্টিকের দানা দানাগুলোকে ব্যবহার করা হয় সেই সরাসরি এটার ওজন বাড়ানোর জন্য, কিংবা সামান্য কিছু কার্যকারিতা থাকলেও থাকতে পারে, কিন্তু এটার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটা বিরাট শরীরগত দিক থেকে এটা করতেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয় এই প্লাস্টিক পদার্থগুলা যখন পরিবেশে যায়, অর্থাৎ কিভাবে যাচ্ছে সেই জায়গাগুলো থেকে। এই পলিথিন, প্লাস্টিক এইগুলা যে আপনি জানেন যে অধিকাংশ গুলা দীর্ঘমেয়াদী থাকে সেই জায়গায়। খাদ্যের মধ্যে যেটা হয় যে ধরুন ফুড গ্রেডেড ব্যবহার করা হয় না, প্লাস্টিক ফুড গ্রেডেড যদি ব্যবহার করা হয় তাতেও ক্ষতিটা হয়তো কম হতো, কিন্তু এগুলো অধিকাংশ ক্ষেত্রে আমরা যে সমস্ত খাদ্য বা ফ্রিজে রাখি সেইগুলো ফুড গ্রেডেড না, সেই জন্য সরাসরি আমাদের ক্ষতি হয়। তারপরে যখন এই পলিথিন আমরা যেরকম ভাবে ব্যবহার করি, ব্যবহার করার পরে যেভাবে ডিসপোজ করি, কি করি আমরা ফেলাই দিতেছি কিংবা গার্বেজের সাথে যাচ্ছে। এই যে গার্বেজের সাথে যাচ্ছে, গার্বেজের সাথে যাওয়ার ফলে কিছুটা এই ডাম্পিয়ারে যাচ্ছে, কিন্তু পথের মধ্যে একটা বিরাট একটা অংশ থেকে যাচ্ছে, থাইকা প্রথমে ড্রেনে যাচ্ছে, তারপরে জলাশয়ে যাচ্ছে, তারপরে ধরুন জমিতে যাচ্ছে, নদী নালায় যাচ্ছে সেই জায়গায়। এই যে যাওয়ার পথে প্রথমে তো দেখেন যে অধিকাংশ ড্রেন গুলা কিন্তু এই যে বন্ধ হয়ে যায়। তার অন্যতম প্রধান কারণ যে আমাদের যে প্লাস্টিক বা পলিথিন গুলো ব্যবহার করতেছে, এইগুলোর দ্বারাই কিন্তু আমাদের যে ড্রেনের যে ক্যাপাসিটি, সেই ড্রেনের ক্যাপাসিটি সাংঘাতিক ভাবে কমায় দেয় এই পলিথিন বা প্লাস্টিক। সেকেন্ডলি, এই যে এগুলা যে জলাশয় কিংবা এতে পড়তেছে, পড়ার ফলে যে জিনিসটা হচ্ছে যে এইখানে খুব আস্তে আস্তে ক্ষয় হচ্ছে, ক্ষয় হয়ে এই পদার্থগুলা এই যে ব্যাকটেরিয়া কিংবা ছোট ছোট অণুজীব গুলা গ্রহণ করতেছে, এইগুলাকে পরে বড় বড় মাছ কিংবা এতে গ্রহণ করতেছে, যার ফলে এই যে মাটিটাও দূষিত হচ্ছে, পানিটাও দূষিত হচ্ছে, এবং এই মাটি পানির সাথে যে বিভিন্ন জীব পদার্থ জীবন যেগুলো আছে সেগুলোকে গ্রহণ করতেছে, এবং আলটিমেটলি এই প্রোটিনের মাধ্যমে আমাদের শরীরে আসতেছে। হ্যাঁ, কারণ এই যে ছোট ছোট প্লাঙ্কটন গুলা হয়তো খাচ্ছে কিংবা ইয়েগুলা খাচ্ছে, সেইগুলাকে মাছে খাচ্ছে, মাছ থেকে পরে বড় মাছে খাচ্ছে, এইভাবে আমাদের ক্ষতি হচ্ছে সেই জায়গাগুলো থেকে। তারপরে ধরুন এই যে আমাদের যে জমিতে যাচ্ছে, জমিতে যাওয়ার ফলেও কিন্তু আমাদের চাষাবাদের ক্ষতি হচ্ছে এবং জমির উর্বরতা শক্তি নষ্ট হচ্ছে সেই জায়গাগুলো থেকে গিয়ে। এমনকি এই যে পানিতে বা নদীতে দেখা যাচ্ছে, আমি কিছুদিন আগে পরিদর্শন করতে গেছিলাম ঢাকার চারদিকে, দেখা যাচ্ছে যে এই যে নৌযান এই এগুলা প্রোফাইল গুলা ঘুরতে পারে না এই প্লাস্টিকের জন্য সেই জায়গাগুলো থেকে। অর্থাৎ আমাদের এই ক্ষতি করতেছে নৌ চলাচলে, চাষাবাদে, মাটির উর্বরতা শক্তি নষ্ট করতেছে। তারপরে আলটিমেটলি নদী বা মহাসমুদ্রে যখন যাচ্ছে, এই মহাসমুদ্রেও আমাদের খাদ্যের প্রায় বিরাট একটা অংশ, মোর দেন 50% অক্সিজেন কিন্তু আমাদের সমুদ্র থেকে পাচ্ছি, প্লাস যে খাদ্যের একটা বিরাট একটা অংশ আমাদের সমুদ্র থেকে আসছে এবং ইকোনমিতে নানান রকম ভাবে আসছে। কিন্তু বড় ধরনের হুমকি হয়ে যাচ্ছে এই পলিথিন বা প্লাস্টিক গুলা, সেগুলা আমাদের ধরুন সরাসরি একেবারে প্লাঙ্কটন থেকে শুরু করে
একেবারে বড় তিমি পর্যন্ত সবগুলা নানান রকম ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অনেক ধরনের জীববৈচিত্র্য নষ্ট হয়ে যাচ্ছে, যেগুলা আমাদের খাদ্য শৃঙ্খলার মধ্যে আমাদের শরীরে আসতেছে, কিংবা যে জৈবিক যে সমস্ত বায়োডাইভার্সিটি যেগুলো আছে, জীবন যেগুলো আছে, সেগুলাকে নানান রকম ভাবে পদার্থ ক্ষতিগ্রস্ত করতেছে, আমাদের ভেরি এক্সিস্টেন্সটাকে নষ্ট করছে। এরকম ভাবে পলিথিন বা প্লাস্টিক আমাদের ক্ষতি করতেছে সেই জায়গাগুলো থেকে। তবে পলিথিন এবং প্লাস্টিকের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় যেগুলা হলো পলিথিন ব্যাগ। পলিথিন ব্যাগ যদি ধরুন আমাদের ঢাকা শহরেই আমাদের প্রায় 2 কোটি মানুষ আছে এবং প্রত্যেক পরিবারে অন্তত 8-10টা করে ব্যবহার করে, অর্থাৎ প্রত্যেক দিন আমরা অন্তত কয়েক কোটি পলিথিন ব্যাগ আমরা ব্যবহার করি, যে কারণে এই ব্যাগগুলা দেখা যাচ্ছে যে একটা অংশ হয়তো পরিবেশে সরাসরি পড়তেছে, আর কিছু অংশ হয়তো নানান রকম ভাবে প্রসেস হচ্ছে। এই প্রসেসও যেভাবে হচ্ছে সেটাও কিন্তু পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে যাচ্ছে সেই জায়গাগুলো থেকে। তো যে কারণে কিন্তু আমরা দীর্ঘদিন যাবৎ 1998 সাল থেকে আমরা আন্দোলন শুরু করছি এই যাতে করিয়া পলিথিন এগুলাকে ব্যবহার বন্ধ করা হয়। মজার ব্যাপার হলো খুব ইন্টারেস্টিং যে পলিথিন এই আইন যেটা, সেই আইনটা কিন্তু 2003 সালে হয়েছে। আইন হওয়ার আগেতেই আমাদের আন্দোলনটা এমন একটা তুঙ্গে যায় পড়ছিল, পলিথিন বন্ধ হওয়ার আগে, এই আইন হওয়ার আগে কিন্তু পলিথিন ব্যবহার মানুষ এক সময় বন্ধ করে দিয়েছিল 2003 সালে। আইনটা কিন্তু পরে ফলো করছে, কিন্তু এই পলিথিন ব্যাগ, পলিথিন ব্যাগ বন্ধ, বিরাট একটা ধাক্কা লাগছিল আমাদের আন্দোলনের ফলে, সে কিন্তু এই পলিথিন ব্যাগ বন্ধ হয়ে গেছিল। পরে আইনটা হয়েছে পরে পলিথিন ব্যাগ নিষিদ্ধকরণ 2002 সালে, রাইট? 2002 না 3 সালে, আমার এক্স্যাক্টলি খেয়াল নাই। 2 সালে, জি। কিন্তু সমস্যা যেটা হয়েছে, যে পলিথিন ব্যাগের যে বিকল্পগুলা সহজলভ্য ভাবে আমরা দিতে পারি নাই। তখন আদমজি জুট মিল ছিল, আদমজি জুট মিলের চটগুলা সস্তা মূল্যে দিতে পারছে সেই জায়গাগুলা থেকে, যার ফলে কিন্তু মানুষ কিন্তু ব্যাপকভাবে এটাকে সাদরে গ্রহণ করছে সেই জায়গাগুলা থেকে। কিন্তু আনফরচুনেটলি এই যে আদমজি 2003 সালে পরে শেষের দিকে আইসা গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে যখন আদমজি জুট মিল বন্ধ হয়ে গেল, এই চটের সস্তা চট গুলা দেওয়া গেল না, এবং তখন আর সাধারণ সিরাপ সাহেব তখন পরিবেশ মন্ত্রী ছিলেন, উনি যেহেতু খুব আমাদের সাথে খুব ছিলেন, যুক্ত ছিলেন, সব মিলাইয়া সে কিন্তু এর আগে গেছে। যখন মন্ত্রী পরিবর্তন হলো তখন কিন্তু আর ওই ইয়েটা থাকলো না, এই যে উৎসাহটা থাকলো না, এবং এই যে বিকল্প যেগুলা সেগুলা ব্যাপকভাবে কিন্তু আর ছড়ায় নাই। এই যে বিকল্প না দিতে পারার কারণে, কিংবা এই আইনটাকে ফলো আপ করার জন্য যে জিনিসগুলো দরকার ছিল সেটা কিন্তু করা হয় নাই সেই জায়গাগুলো থেকে আর কি। সবচেয়ে বেশি হলো যে বিকল্প আমরা ভালো কিছু দিতে পারি নাই। তারপরেও কিন্তু এই আইনটা আংশিক বাস্তবায়নের ফলেও কিন্তু আপনি দেখেন আগে যেরকম কাগজের ব্যাগ কিংবা কাপড়ের ব্যাগ বৈচিত্র্যময়তা কিন্তু আসছে সেই জায়গাগুলো থেকে বাংলাদেশে। এটা শেয়ার করার উপায় নাই যে বৈচিত্র্যময় যে দেবরা দেখাইছিলেন যে এইগুলা কিন্তু আগে পাওয়া যেত না। এখন এই কাপড়ের ব্যাগ, তারপরে পাটের ব্যাগ কিংবা কাগজের ব্যাগ খুব সুন্দর সুন্দর, যেগুলা কিন্তু মানুষ বারবার ব্যবহার করতে পারে, সেরকম গুলা কিন্তু আসছে, কিন্তু সহজলভ্য হিসাবে এখনো আসে নাই। তো এখানে কিছু সহজলভ্য, যেমন এই পাটের মাধ্যমে, পাটের থেকে যে সেগুলাকেও ব্যাপকভাবে উৎপাদনে কেন জানি যাওয়া হচ্ছে না, যার ফলে এটার মূল্যটাও অনেক বেশি সেই জায়গাগুলোতে হচ্ছে। সুতরাং আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে একদিকে মানুষের কাছে এই সচেতনতা দিতে হবে যে শুধুমাত্র পরিবেশের জন্য না, তার নিজের স্বাস্থ্যের জন্য সরাসরি নিজের স্বাস্থ্যের জন্য সরাসরি খুব ক্ষতি হচ্ছে। এটা হলো এক। ইনডাইরেক্টলিও সে কিন্তু তার স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। প্রথমত নিজের স্বাস্থ্য ক্ষতি হচ্ছে, যেমন অনেক প্লাস্টিক পদার্থ ব্যবহার করছে, প্লাস্টিকের কাপে যখন সে চা খাচ্ছে কিংবা এই ধরনের, তাহলে নিজের ক্ষতি হচ্ছে। আবার এই পরিবেশের ক্ষতির মাধ্যমে তার জীবন জীবিকা সমস্ত কিছুই কিন্তু থ্রেটেন্ড হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে ফুড চেইনের মাধ্যমে বা বাতাসের মাধ্যমে সে কিন্তু এগুলো গ্রহণ করতেছে সেই জায়গায়, অর্থাৎ তার যে ভবিষ্যৎ প্রজন্ম না, তার নিজের জন্য ক্ষতিকর, এই জিনিসটা একদিকে বোঝাতে হবে। 2 নম্বর হলো যে এটাকে বিকল্প যে সমস্ত ইয়েগুলো আছে, যেমন পাটের ব্যাগ কিংবা অন্য, ওইগুলোকে নানান রকম ভাবে উৎসাহিত করতে হবে সেই জায়গাগুলো থেকে। এবং এটির সাথে যে পলিথিন, এই যে
নিষিদ্ধ যে আইনটা, সেই আইনটাকে আইন যেটা আছে সেটাকে বাস্তবায়ন করা। এবং এটা শুধু পলিথিন ব্যাগের ব্যাপারে, যে পাতলা পলিথিন এই ওয়ান টাইম ইউজের জন্য, কিন্তু আমাদের একটু সময় আসছে যে এই পলিথিন ব্যাগ না, শুধুমাত্র ওভারঅল প্লাস্টিক ব্যাগটাকে কিভাবে আমরা বন্ধ করতে পারি সেটা। এখন এটা বন্ধ করার একটা অসুবিধা হলো, সবচেয়ে বড় একটা অবস্ট্রাগল, সেটা হচ্ছে পলিথিন এবং প্লাস্টিক যে অ্যাসোসিয়েশন, তারা কিন্তু খুব শক্তিশালী নানান রকম ভাবে আমাদের এই বিজনেস কমিউনিটিতে, এবং তারা একটা এই যে বড় ধরনের একটা ভূমিকা পালন করে, যার ফলে এটার সপক্ষে যে আন্দোলনটা জোরালো হওয়ার পরে সরকারের উপরে যে প্রচন্ড চাপ সৃষ্টি করা, সেটার কাউন্টার বেলিং ফোর্স হিসাবে তারা কিন্তু একটা ব্যাপক একটা ইয়ে করে, সেই জায়গায় একটা ইয়ে আছে। কিন্তু আমাদের জনগণের জনস্বাস্থ্যটা সবার আগে আমরা যদি ইয়ে করি, সকলে মিলে যদি এই কাজটা করি, তাহলে অবশ্যই যে আমরা পলিথিন প্লাস্টিক ব্যাগটাকে এই কৃষি আইনটাকে বাস্তবায়ন করা বললাম। আর অন্যদিকে এই পলিথিন, শুধু পলিথিন না, প্লাস্টিকের যে পণ্যের যে সমস্ত জিনিসগুলো আছে, সমস্ত কিছু যাতে বন্ধ হয়, সেই আইনটাকে আরো ব্রডেন করে সেটাকে করা, এবং একই সাথে পরিবেশ আইন যেটা আছে, সেই পরিবেশ আইনটাকেও যথাযথভাবে বাস্তবায়ন করা। একই সাথে আরেকটা হলো যে পলিথিন প্লাস্টিক গুলো অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশে পলিথিন ব্যাগ যেগুলো উৎপাদন হয়, সেইগুলা তো পলিথিন ব্যাগ কিন্তু উৎপাদন কারখানা কিন্তু আইনগতভাবে বন্ধ, কিন্তু উৎপাদন হচ্ছে কিরকম ভাবে দেখা যায়, তারা এক্সপোর্ট ওরিয়েন্টেড শিল্পকে সাপোর্ট করার জন্য। বাস্তবে অধিকাংশ গুলাই তা করে না, অর্থাৎ একটু টুইস্ট করে তারা কিন্তু কাজগুলো করতেছে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। চমৎকার ভাবে আপনি অনেকগুলো বিষয় অলরেডি তুলে ধরেছেন। আমরা আবারও আপনার কাছে আসবো, অনেকগুলো বিষয় আরো যুক্ততা পাবে আশা করছি। অলরেডি আমাদের অনেক অসংখ্য বন্ধু যারা রেগুলার প্রোগ্রাম দেখেন প্রশ্ন করছেন, বাট ওয়ান থিং আই শুড মেনশন, দেয়ার আর সো মেনি ফরেন ফ্রেন্ডস। Actually, this is Community Talks is a global community platform. So already so many friends inboxing me and commenting here, but due to language problem, they couldn't understand today's language. So my foreign friends, just be connected. I will write something description on my YouTube channel after uploading this. So please never mind. Actually, today, 3rd of July, this is actually international polythene bag or plastic, say no to plastics day. So this day we are having this session just to aware people in our country first, definitely, as English actually is not our mother tongue. That's why we're having this in Bangalore. So many other friends in our country may be joining us, already joined. So please, our friend from other country, never mind. আর আজকে যারা দেখছেন, ইতিমধ্যে যারা যুক্ত হয়েছেন, আমাদের বন্ধুরা যারা আছেন আজকে আমার সাথে, দয়া করে আপনারা শেয়ার করুন যাতে যুক্ত হতে পারে। আজকে অত্যন্ত চমৎকার আলোচনা শুরু হয়েছে এবং হবে, যেটা আমরা বুঝতেই পারছি না যে আমাদেরকে ক্ষয়ে দিচ্ছে, আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আমরা বুঝতে পারছি না যে পলিথিন কিভাবে আমাদেরকে নিঃশেষ করে দিচ্ছে, আমাদের শিশুদের এবং আমাদের স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য এবং পরিবেশকে। আমি আসতে চাই জনাব গাউস পিয়ারি, Honorable Director, HR and Admin, Work for a Better Bangladesh Trust. জনাব গাউস, আপনার কাছে আমার আসলে প্রশ্ন, আমি জানি যে WBB Trust, Work for a Better Bangladesh Institute of Wellbeing এবং সেই সাথে Save the Environment Movement, অনেকগুলো প্রোগ্রাম তারা একসাথে করে, এবং মূলত আপনাদের বাংলাদেশে যে বিস্তার, প্রত্যেকটা কাজে আমরা লক্ষ্য করি কিভাবে কমিউনিটিকে সুন্দর রাখা যায়, পরিচ্ছন্ন রাখা যায়, হেলদি এনভায়রনমেন্ট রাখা যায়, কমিউনিটিকে সাউন্ড এন্ড হেলদি করা যায়। এবং প্লাস্টিক, আমি আবু নাসের খান ভাইয়ের বক্তব্য থেকে শুনেছি, আমি কিছু স্ট্যাটিস্টিক তুলে ধরতে চাই যে বাংলাদেশে 2002 সালে 95 আইনকে কারেকশন করে, পরিবেশ আন্দোলনকে আসলে মডিফিকেশনের পর 2002 সালে আইনটাকে সংশোধন করা হয় না, আবু নাসের ভাই সেভাবে বলছিলেন। এবং এরপরে আমরা দেখেছি যে একটু ক্লিয়ারিফাই করি, এই পরিবেশ সংরক্ষণ আইন কিন্তু পৃথক, আর পলিথিন ব্যাগ নিষিদ্ধকরণ এটা কিন্তু আলাদা, পৃথক আইন, এটা আলাদা। রাইট। তো জি, 2002 এর পর থেকে আমরা দেখছিলাম যে ব্যাপকভাবে মানুষের মধ্যে কিন্তু একটা সচেতনতা এসেছিল এবং পলিথিন আমরা বর্জন করতে শুরু করেছিলাম, বর্জন হয়েও গিয়েছিল।
বাট তারপরেও আপনি যে শেষ কথা থেকে আমার মনে হলো, এবং এটা বাস্তবতা, যে কিছু কিছু কোম্পানি তারা খুব হাই রেঞ্জ চেক করছে এবং সেখান থেকে উৎপাদন করে বাইরে তারা সাপ্লাই দিচ্ছে, এবং এখনো আমরা পলিথিন লক্ষ্য করছি, যেটা আমরা জানছি যেটা আমাদের শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো আমি ওই বিষয়ে আসার আগে জনাব গাউস পিয়ারের কাছে জানতে চাই, ডব্লিউবিবি ট্রাস্ট এবং আইডব্লিউবিএ আসলে কি কি ধরনের কর্মসূচি পরিচালনা করে? আজকে এই প্রোগ্রামের মাধ্যমে আমি মানুষকে জানাতে চাই যে আপনাদের এনভায়রনমেন্টকে ঠিক রাখার জন্য, কমিউনিটিকে সাউন্ড রাখার জন্য কি কি ধরনের কর্মসূচি আপনারা করছেন। ধন্যবাদ। শোনা যাচ্ছে তো? জি জি, শুনছি। জি, আমি শুরু থেকেই বলি, ধন্যবাদ নাসির ভাই এবং হলো দেবরা ভাবিকে আমাদের সূচনাগুলো মানে সুন্দর করে উপস্থাপন করার জন্য। আর আমরা ডব্লিউবি ট্রাস্ট 1998 সালে আমাদের যাত্রা শুরু করে। তো যাত্রা শুরু করে হলো দুইটা বিষয় নিয়ে, স্বাস্থ্য ও পরিবেশ, দুটাইকে নিয়ে আমরা কিন্তু যাত্রা শুরু করি। সেই যাত্রা শুরুর থেকে আজ পর্যন্ত আমরা কিন্তু কন্টিনিউ এই কাজগুলো করে যাচ্ছি। অ্যাওয়ারনেস যে জিনিসটা, সেটা আমরা করছি। নাসির ভাই আমাদের সাথে আছেন। নাসির ভাই আমরা দীর্ঘদিন যাবত এই আন্দোলনগুলোর সাথে সম্পৃক্ত, একসাথে আন্দোলন করে যাচ্ছি। আর যেটা হলো যে বললেন যে আইন যেটা হয়েছে 2002-এ এবং হলো বিধিমালা হয়েছে হলো 2006 সালে, যে পলিথিন ব্যাগ ও প্লাস্টিক জিনিস দ্রব্যাদি ব্যবহার নিষিদ্ধের উপরে। তো তারপর থেকে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি, এবং আমাদের সংগঠন ওই সেই সময় থেকেই আমরা কিছু প্রকাশনা করি, কিছু অ্যাওয়ারনেস মূলক আমরা কাজ করি বিভিন্ন জায়গায় জনসচেতনতার জন্য, বিভিন্ন ডেমনস্ট্রেশন, ক্যাম্পেইন প্রোগ্রাম বিভিন্ন ধরনের করে থাকি। এবং সারা দেশে আপনি জানবেন যে আমাদের প্রায় 700-র মতো নেটওয়ার্ক সংগঠন আছে, যারা সারা দেশে আমরা মুভমেন্ট বেসড আমরা যে কাজগুলো করি, যেমন হলো আমাদের টোবাকো কন্ট্রোলের যে কাজটা, সেটার সাথে সম্পৃক্ত যতগুলো সংগঠন সবাই, কারণ হেলথ আর এনভায়রনমেন্ট দুটোই কিন্তু আমাকে বেঁচে থাকার আমার সহযোগিতা করে, তার জন্য আমরা কিন্তু কাজগুলো করে যাচ্ছি। আর সেটার সাথে বড় কথা হলো, যেটা ভাবি প্রথমেই দেখিয়েছেন, যেটা আমাদের ব্যবহারের যেই প্র্যাকটিসটা বা আমাদের যে অভ্যাসগত যেই জায়গাটায় আমরা চলে আসছি, এখন যেভাবে আমরা পলিথিন গুলো এমন ভাবে ব্যবহার করছি, আমরা নিজের স্বাস্থ্যকে ভুলে যাচ্ছি, পরিবেশটা হলো পরে। প্রথমত আমার নিজের ঘর বা নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করা, তারপরে হলো আমার পরিবেশ। এই জিনিসটাকে আমাদের আরো বেশি হলো যে প্রচার করা, এবং হলো যেখানে যেখানে আমাদের যে সমস্যাগুলো, এগুলোকে আরো বেশি ফোকাস করার জন্য আমরা কাজ করছি। বিশেষ করে একবার ব্যবহার যে প্লাস্টিক দ্রব্যগুলো আছে, যেগুলো আমরা খাবারের জন্য আমরা নিয়ে আসছি বা হলো প্রতিদিন বাজার থেকে আমি নিয়ে আসছি, যেটা হলো যে আমি কিন্তু আমাদের অনেক আগে থেকে, নাসির ভাই কিন্তু অনেকগুলো কথা বলবেন যে আমাদের কিন্তু একদম ছোটবেলা থেকে হয়তো যে আমরা দেখছি, নাসির ভাই আরো আমাদের অনেক বড় পুরোধা, যিনি বাজারে ব্যাগ নিয়ে যাওয়া হতো আমাদের একটা সময়, আমরা যেটা দেখেছি যে ওয়ান টাইম ইউজের কথা তো তখন আর ছিলই না, এই প্লাস্টিক ব্যবহারের কথা। তখন ঘর থেকেই প্লাস্টিকের ব্যাগ নিয়ে যাওয়া হতো, হলো বাজার ব্যাগ, চটের ব্যাগ এবং ঝুড়ি। আমাদের এক সময় দেখেছি যে এই জিনিসগুলো ব্যবহার হতো। সেই জায়গা থেকে আমরা কিন্তু অনেক দূরে কিন্তু পিছিয়ে চলে আসছি। কারণ হলো একটা জিনিস হলো সহজলভ্যতা, সবাই হলো বাজারে ব্যাগ হাতে করে না নিয়ে সে অনেকগুলো পলিথিন নিয়ে আসছে, প্রতিটা আইটেমের জন্য একটা একটা করে পলিথিন নিয়ে আসছে। নাসির ভাই অলরেডি মেনশন করেছেন যে প্রতিটা দিন প্রতিটা ফ্যামিলিতে যদি 10টা করে পলিথিন হয়, তাহলে আমাদের 2 কোটি মানুষ যেখানে আমরা বসবাস করছি, তারা কতগুলো পলিথিন ইউজ করছে, যেটা আমার পরিবেশের জন্য বেশি ক্ষতি হচ্ছে। তো আমাদের যেটা হলো প্র্যাকটিসটা, যেটা আমরা করছি, স্যার যেটা বলতে চাচ্ছিলেন, আমরা প্র্যাকটিস করছি যে প্লাস্টিকটাকে ব্যবহার না করে আমি কিভাবে সাস্টেনেবল জিনিসটাকে বেশি প্রমোট করতে পারি, যেমন কাঁচের জিনিস ব্যবহার করা, তারপরে হলো যে খাবারের যে জিনিসগুলো, সেটা হলো যে ঘরে রান্না করে খাবারগুলোকে ভালো করে প্রিজার্ভ করা, এই জিনিসগুলোতে আমরা কিন্তু প্রমোট করছি। এবং আমাদের সাথে যারা হলো ইন্টার্নশিপে কাজ করছে বা আমাদের যে প্রোগ্রামগুলো আমরা করি, সেখানে আমরা চেষ্টা করি যে প্লাস্টিকটাকে সবচেয়ে কম ভাবে ওখানে উপস্থাপন করা। সেটা হলো যে আমাদের সবসময় মাথায় থাকে যে আমরা যেন এই জিনিসটাকে, কারণ অ্যাওয়ারনেসটা হলো যে আমাদের নিজেদেরও করতে হবে এবং হলো অন্যদেরকে বোঝানোতে আমাদের যেন সহযোগিতা হয়, সেইভাবে আমাদেরকে তাদেরকে কাছে পৌঁছাতে হবে মেসেজটা। আর সেটার সাথে তো যেটা আছে যে খাদ্যের যে বিষয়টা, যেটা দিয়ে আমি খাবার নিয়ে আসছি, সেই জিনিসটাকে আমি কোথায় ফেলছি, যেটার জন্য এই যে জলাবদ্ধতা তৈরি হচ্ছে, আমরা কিন্তু কেউ কিন্তু চিন্তা করি না যে আমার একটা খাবারের প্যাকেট কিন্তু শহরে অনেক বড় করে কিন্তু সমস্যা তৈরি করছে। এরকম একজন একজন করে যখন অনেকগুলো খাবার প্যাকেট যখন রাস্তাঘাটে আমরা ফেলি, পরিবেশ দূষণ হচ্ছে, আমার স্বাস্থ্যহানি হচ্ছে, স্বাস্থ্য ক্ষতি হচ্ছে। তারপরে হলো যে এনভায়রনমেন্টেরও তো অনেক বড় একটা ক্ষতি, যেটা হলো যে আমরা নিজেরাই দেখতে পাই, যেটা আমাদের শারীরিক বা মানসিক বিকাশে আমাদের শিশুদের জন্য যে কত বড় ধরনের বিপদ নিয়ে আসছে। তো যেটা হলো যে সেটা সেই
সীসাযুক্ত যেই প্লাস্টিক গুলো ব্যবহার করে আমাদের শিশু খাদ্যের জন্য আমরা প্যাকেটজাত খাবার তৈরি করছি, সেটা থেকে আমাদেরকে পিছিয়ে আসতে হবে। আমাদের নিজেদের সচেতনতার পাশাপাশি জনগণকে সচেতন করতে হবে। সেটা আইডব্লিউ এবং ডব্লিউ আমরা অসংখ্য ধন্যবাদ আপা। জি আপা, আপনার কাছে আবারও আসবো, আমি ভাবির কাছে আসবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাবির কাছে আসার আগে আসলে কিছু স্ট্যাটিস্টিক্স আমি তুলে ধরতে চাই সবার উদ্দেশ্যে। আবু নাসির ভাই চমৎকার ভাবে বক্তব্য দিয়েছেন, গাউস পিয়ারি এবং দেবরা ভাবি তাদের প্রাথমিক যে প্রথম যে ইনসেপশন টক তারা দিয়েছেন। কিছু তথ্য আসলে তুলে ধরা দরকার পলিথিন সম্পর্কে, যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন এবং যারা আজকের এই এপিসোড পরবর্তীতে দেখবেন। আমি আবারও একটু বিনয়ের সাথে বলি আপনাদের, কমিউনিটি টক্স, দিস ইজ কাইন্ড অফ কমিউনিটি লেভেল আর্কাইভ, এটা থাকবে যুগ যুগ ধরে। একজন সমাজকর্মী হিসেবে আমার মনে হয়েছে কোভিড-19 স্টে হোম স্টে হেলদি এই স্লোগান থেকে শুরু করেছিলাম কোভিড এর শুরু থেকে, এবং আজকে গত 2-3 পর্ব আগে থেকে আমরা কিন্তু চেঞ্জ করেছি। আমাদের যে গ্র্যান্ড টাইটেল আমরা দেই এটা হচ্ছে স্টে সেফ ডিউরিং কোভিড-19। এখন আর স্টে হোম বলছি না, বিকজ আমাদের চাকরির জন্য, বিজনেসের জন্য, ইকোনমিকে টিকিয়ে রাখার জন্য, ভারসাম্য বজায় রাখার জন্য আমাদের আসলে বের হতে হচ্ছে জীবনের তাগিদে। আমরা যেখানেই থাকি সুস্থ থাকবো, এটি আমাদের প্রত্যাশা কমিউনিটি টক্স এর মাধ্যমে। আমি একটু তুলে ধরতে চাই, পলিথিন প্রথম 1933 সালে আবিষ্কৃত হলেও এর ব্যবহার জনপ্রিয়তা পায় 1958 সাল থেকে। পরিবেশ অধিদপ্তরের সূত্র মতে 1982 সাল থেকে বাংলাদেশে পলিথিন বাজারজাত এবং ব্যবহার শুরু হয়। পলিথিন রাসায়নিকভাবে পলিমার জাতীয় পদার্থ থেকে তৈরি। ইথিন গ্যাসকে এটিএম চাপ 1000 থেকে 1200 প্রয়োগ করে তরলে পরিণত করে সামান্য আঙ্গিকে অক্সিজেনের উপস্থিতিতে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে ইথিনের অণু যুক্ত হয়ে পলিথিন গঠন করে। এটা আসলেই ডেঞ্জারাস থিং, এবং একটা সমীক্ষায় দেখা গেছে একটা নগরীর মোট বর্জ্যের 70 থেকে 75% পলিথিন কিংবা প্লাস্টিক ব্যাগ পচে মাটির সাথে মিশতে সময় লাগে কমপক্ষে 400 বছর। শুধু দর্শক আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই গবেষণায় যে তথ্য দিয়েছে পলিথিন মাটির সাথে মিশে যেতে সময় লাগে 400 ইয়ার্স, 400 বছর, এবং সেখানেও কিন্তু গ্যারান্টি নেই যে পলিথিন পচে মাটির সাথে মিশে যাবে, ল্যান্ডকে ফার্টাইল করবে। ইটস এ ভেরি ডেঞ্জারাস থিং। এবং বলা হচ্ছে এটা পুরালে প্রাথমিকভাবে ধ্বংস হয় বটে, কিন্তু এতে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড সৃষ্টি হয়ে পরিবেশ দূষণ করে। একটি পরিসংখ্যানে দেখা যায় একটি পরিবার দিনে গড়ে 5টি পলিথিন ব্যবহার করে থাকে। রিপোর্টটা আসলে 2-3 বছর আগের, আমি রিসেন্ট কাছাকাছি রিপোর্ট, বর্তমানে এটা হয়তো কিছুটা পোভার স্টাডি, রাইট, লাস্টে লেখা আছে পোভার স্টাডি। থ্যাংক ইউ আবু নাসির খান ভাই, এক্সেলেন্ট স্টাডি। এবং লেখা আছে, আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদের প্রতিষ্ঠানের পক্ষে, শেষে রেফারেন্সটা দেওয়া আছে যে 5টা পলিথিন দিনে ব্যবহার করলেও 4টা কিন্তু কিছুক্ষণের মধ্যেই ডাস্টবিনে ফেলে দিচ্ছে, কারণ পলিথিন কেউ প্রিজার্ভ করে না। আমরা বাইরে থেকে খাবার আনি, তরল জাতীয় কিছু আনি, আনার সময় ভালো লাগে, বাট পলিথিনটা এরপরে উচ্ছিষ্ট হয়ে যায় এবং মুহূর্তের মধ্যে আমরা ডাস্টবিনে বা আমাদের বাস্কেটে আমরা ফেলে দিই, এবং পরবর্তীতে সেটা চলে যায় ডাস্টবিন হয়ে হয় পুকুরে অথবা নর্দনে অথবা বুড়িগঙ্গা নদীতে দেখা গেছে যে 8 ফুট শুধুই পলিথিনের আস্তরণ, যেটা 400 বছর না আরো কয়েকশো বছর আসলে কিছুই হবে না, কারণ এটা পচে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, মাটির সাথে মিশতে পারছে না। পলিথিনের স্তূপ হয়ে গেছে, আস্তরণ করেছে সেখানে। বুড়িগঙ্গা শীতলক্ষায় 20 কোটিরও বেশি পলিথিন এবং প্লাস্টিক ব্যাগ জমা হয়েছে। এটা আসলে একটা রিপোর্ট, চমৎকার একটা রিপোর্ট করেছিলেন আপনারা এখানে। এবং বলা হচ্ছে পরিবেশ আন্দোলনের এক পরিসংখ্যানে দেখা গেছে প্রতি মাসে সারা দেশে, অর্থাৎ আমাদের দেশে গড়ে 25 থেকে 30 কোটি পলিথিন ব্যাগ ব্যবহৃত হচ্ছে। এই সংখ্যাটি প্রতিনিয়ত বেড়েই চলেছে। বাংলাদেশে প্রতিদিন 1,22,00,000 পলিথিন ব্যবহার হচ্ছে। এই যে পরিসংখ্যান, আমরা আজও যদি সচেতন হতে না পারি, আমরা কিন্তু পরিবেশকে ধ্বংস করছি। তার চেয়ে বড় কথা, মাইক্রোস্কোপিক ভিউ থেকে ম্যাক্রো হলো পরিবেশ। আমরা যদি ম্যাক্রোতে চলে আসি, আমাদের এই দেহটাকে, আমাদের শরীরটাকে আমরা শেষ করে দিচ্ছি পলিথিন ব্যবহারে। এখানে গভর্নমেন্ট আইন করবে, বিভিন্ন প্রতিষ্ঠান হয়তো চেষ্টা করবে আমাদেরকে সচেতন করতে, বাট আমার মনে হয় আজকের যারা অতিথি হয়ে এসেছেন, আমরা যথাযথভাবে, আমি আপনাদের প্রতি আসলে কৃতজ্ঞ, কৃতার্থ,
কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আপনার সময় দিচ্ছেন এবং আপনারা বাংলাদেশে আমি লক্ষ্য করি, আমি আজকে সৌভাগ্যবান যে আমি যুক্ত হতে পেরেছি আলোচনা এবং কিছু কথা শুনছি আপনাদের মাধ্যমে, এবং এর কিছু কমেন্ট এসেছে। আমি আসবো, আমি জনাব আবু নাসের খান ভাইয়ের কাছে আসবো, এরপর ভাবি, তারপর আমি গাউস পিয়ারি আপার কাছে আসবো। তার আগে কিছু শুভেচ্ছা পাঠিয়েছেন এবং কিছু কমেন্ট করেছেন, আমি 1 মিনিট একটু পড়ে শোনাতে চাই। পঙ্কজ লক্ষণ ফ্রম ইন্ডিয়া, পঙ্কজ হ্যালো বলেছে। সামিউল হাসান সজীব লিখেছে, পলিথিনই একমাত্র বস্তু, পণ্যবহন বা পকেটজাত করা ছাড়া এর আর কোনো উপকারিতা নেই, বিপরীতে রয়েছে অসংখ্য ক্ষতিকর প্রভাব। চমৎকার লিখেছে সামিউল হাসান সজীব। রাজিয়া মুক্তা লিখেছে, আই এম ইউর বিগ ফ্যান ম্যাম, থ্যাংক ইউ ম্যাম কে লিখেছে, আসলে ম্যামদের লিখেছে। আলামিন হোসেন লিখেছে, গুড ইভিনিং স্যার। শক্তি প্রভা, ডক্টর শক্তি ফ্রম ইন্ডিয়া, গুড ইভিনিং শক্তি। I'm very sorry, really. You actually couldn't understand Bengali, but do with us. You could get some information from this, from some comments that are being created by our some friends. আলামিন লিখেছে, আমরা প্লাস্টিক ব্যাগের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহার করতে পারি কিনা। মুনমুন শুভেচ্ছা জানিয়েছে। মনসুর লিখেছে, ডিয়ার হাবিব স্যার, I hope you are having a refreshing and evening as I am having here thinking of you. Good evening and love you everyone. Thank you. সামিউল হাসান লিখেছে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 2002 সালের 9 নম্বর আইন দ্বারা সংশোধিত, এর 6 অধ্যায়ে প্রদত্ত ক্ষমতা বলে সরকার যে কোনো প্রকার পলিথিন, শপিং ব্যাগ বা পলি ইথাইলিন বা পলিপ্রোপাইলিন দ্বারা তৈরি কোনো সামগ্রী পরিবেশের জন্য ক্ষতিকর হলে এরূপ সামগ্রীর উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুদ, বিতরণ, বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছেন। রায়হান আঞ্জুম তানহা সালাম জানিয়েছেন। সাইদা অনন্যা রহমান অনন্যাদি লিখেছেন, অনন্যা আপা, পলিথিন এবং প্লাস্টিকের বিকল্প পণ্যকে উৎসাহিত করা, সহজলভ্য ও সহজ প্রাপ্যতা নিশ্চিত করা জরুরি, পাশাপাশি সংশ্লিষ্ট আইনটির বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। এখানে পয়েন্ট টু বি নোটেড। আমি আসবো জনাব নাসের খান ভাইয়ের কাছে। এই পয়েন্টে আপনার কাইন্ডলি মনে রাখবেন যে আইন হয়েছে, আমরা চেষ্টা করছি আজকে কোভিড-19 মানুষকে কিছুটা বাধ্য করেছে, সচেতনতার জায়গা থেকে প্রেশারাইজ করছে নিজেকে মাস্ক পরার জন্য, স্যানিটাইজার ইউজ করার জন্য। পলিথিন ব্যাগ তার চেয়ে তো আরো লম্বা মেয়াদী ক্ষতি সাধন করছে আমাদের। এই জায়গায় আপনার কাছে আমার প্রশ্ন থাকবে। আমি আসছি আর দুইটা কমেন্ট নিয়ে। জাস্ট আবু রায়হান চমৎকার ভাবে লিখেছে, দেখছি যে আবু রায়হান লিখছে যে আবু নাসের খান পরিবেশ আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব। অন্যান্য আলোচক বৃন্দকেও শুভেচ্ছা, ধন্যবাদ আয়োজক বিশেষত হাবিব স্যারকে। থ্যাংক ইউ রায়হান, সাথে থাকবে অবশ্যই, এবং যারা শুনছেন অবশ্যই শেয়ার করবেন প্লিজ, যাতে অন্যরা যুক্ত হতে পারে। আমি দুঃখ প্রকাশ করেছি আমাদের প্রোগ্রাম শুরু করতে দেরি হয়েছিল আজকে টাইমের চেয়ে, সিস্টেমের কারণে। আবু রায়হান লিখেছে, মুনমুন লিখেছে, এভরিওয়ান লুকস সো বিউটিফুল। আবু রায়হান, করোনার সময় একবার ব্যবহৃত প্লাস্টিকের ব্যবহার বেড়ে গেছে, এর থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃতি এবং প্রাণীকুল। এর থেকে উত্তরণের করণীয় বিষয়ে আলোচনার অনুরোধ রইল। এই প্রশ্নটা ভাবির কাছে থাকবে, কিভাবে আমরা আসলে উত্তরণ করতে পারি। মেমাচিং সালাম জানিয়েছে। আরো অনেক প্রশ্ন সিদ্দিক হোসেন লিখেছেন। সিদ্দিক এবং মনসুর আলীর প্রশ্ন নিয়ে আমি পড়ে আসি। আমি আসতে চাই জনাব আবু নাসের খান ভাইয়ের কাছে। আপনার কাছে প্রশ্ন যেটা রেখেছিল যে আইন হয়েছে, আইন করে আসলেই বাস্তবায়ন করা কঠিন, মানানো কঠিন, এখানে সচেতনতা জরুরি কিনা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আপনারা পরিবেশ আন্দোলন করছেন, সেখানে আমরা কিভাবে আপনাদের সাথে যুক্ত হতে পারি? আমাদের উদ্দেশ্যে কিছু বলুন। সময় অবশ্যই 4 মিনিট। আবু নাসের খান ভাই, আমরা এইভাবে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা যদি দেখি যে পরিবেশ সংরক্ষণ আইন কিংবা অন্য যে সমস্ত আইনগুলো হয়েছে, সেই আইনগুলার কঠোরভাবে বাস্তবায়ন খুব একটা হয় না। এর অন্যতম প্রধান কারণ হলো যে আপনি যদি আইনের দৃষ্টিকোণ থেকে দেখি যে বাংলাদেশের আইনগুলা একেবারে ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু হয়েছে আর কি। তো ওই তাদের উদ্দেশ্যটা কিন্তু মহৎ ছিল না, আমাদেরকে কন্ট্রোল করার জন্য। অর্থাৎ এই আইনগুলাই আমাদের বাংলাদেশের যে আইন এবং পাকিস্তানের আইন যে এবং ইন্ডিয়ার আইনগুলার মূল ভিত্তিটাই কিন্তু একেবারে ব্রিটিশ পিরিয়ড থেকে হয়েছে, এবং সেটা খুব একটা পরিবর্তন হয় নাই। যেটা নোশনটা হলো মানুষকে কিভাবে দমায় রাখা যায়, এবং তাদের এই যে দেখেন তখন ব্রিটিশ পিরিয়ডে দুইটা জিনিস ছিল। একটা ছিল যে
কালেক্টর, সে কালেক্ট করবে, আর হচ্ছিল পুলিশ এই যে আইনগুলা দিয়া তাকে ইয়ে করবে। এই নোশনটা কিন্তু এখনো রয়ে গেছে, যার ফলে আইনের প্রতি মানুষের কিন্তু ওই অর্থে শ্রদ্ধা না। আপনি কেন এই কথাটা বলতেছি, আইন দিয়ে সবকিছু হবে না, আইনটা আবার গুরুত্ব আছে সেই জন্য। ইউরোপে দেখেন একটা আইন অনেকদিন মানুষ নাড়াচাড়া করে সেই আইনটাকে মানুষকে জানার পরে তারপরে সেটাকে বাস্তবায়ন করে, যার ফলে আইন প্রণয়ন করার সময় অনেক সময় নেয়, বাস্তবায়ন করতে কিন্তু খুব সহজ হয়। কিন্তু বাংলাদেশে উল্টাটা হয়, বাংলাদেশে আইন প্রণয়ন করতে খুব বেশি সময় লাগে না, খুব যেটা জট করে ফেলায়। সেই হয়তো বিদেশিদের এই যে ধরুন একটা কমিটমেন্ট থাকে, কেউ হয়তো বললাম আমরা করে ফেলাইলো, কিন্তু এই আইনটাকে বাস্তবায়নের জন্য যে তার কি কি লাগবে সেইটা কিন্তু কোনো আইনেই কিন্তু এরকম ভাবে বাস্তবায়ন হয় না। একমাত্র তামাক ইয়েটাকে নিয়ন্ত্রণ আইনটা, সেটাতে পাবলিক এঙ্গেজমেন্ট বেশি হয়েছে এবং বাস্তবায়ন হয়েছে একমাত্র এই আইনটা ছাড়া, অন্য কোনো আইনই ওরকম ভাবে হয় না। তার মানে এই না যে আইন বাস্তবায়ন করবো না, না, অবশ্যই। যে আগে ছিল আইন অমান্য করলে সেটা হলো বীরত্ব, কিন্তু ক্রমান্বয়ে এখন আমরা আস্তে আস্তে শিক্ষিত হচ্ছি, আস্তে আস্তে ওই রকম একটা উন্নত, আগে নিম্ন আয়ের মানুষ ছিলাম, এখন আস্তে আস্তে মধ্যম আয়ের হচ্ছে সোসাইটিতে যাচ্ছি। তো সুতরাং এই আইনের প্রয়োগটা অবশ্যই করতে হবে, এবং নোশনগুলো আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, কিন্তু খুব বিরলয়ে। এটার সাথে যারও জিনিসটা দরকার হলো যে এটার জন্য একটা সামগ্রিক একটা ইকোসিস্টেম, যে কোনো আইনকে বা একে বাস্তবায়ন করার জন্য একটা ইকোসিস্টেম লাগে। ইকোসিস্টেমটা কি, আমি যদি দেখি যে এখানে মনস্তাত্ত্বিক জায়গাটা আমি আগে আলাপ করছি যে আইনটা কিরকম ভাবে কেন নোশনটা। তারপরে ধরুন ইকোনমিক একটা সাইড আছে, যে আমি এই আইনটা বাস্তবায়ন করা, আমি যদি বিকল্প আমি খুব সহজে যদি একটা ভালো একটা পাই, তাহলে আমি ওইটা নিব সেই জায়গায়। কিন্তু আইনটা যদি কঠোরভাবে প্রয়োগ করি, যে শাস্তি যদি হয়, হ্যাঁ, তাহলে কিন্তু ওইটার দিকে যাব না। অর্থাৎ একই সাথে আমাকে চিন্তা করতে হবে, ইকোনমিক ইনসেন্টিভ দিতে হবে বিকল্প গুলাকে, আইনটাকে প্রয়োগ করার পাশাপাশি বিকল্প ইনসেন্টিভ দিতে হবে, এবং আইনটাকে প্রয়োগ করার জন্য বিকল্প ভাবে এনফোর্স করতে হবে। যেমন আমরা পরিবেশ অধিদপ্তরের কাছে অনেকবার করছি, দেন দরবার করছি, তাদের সাথে ডিজির সাথে এবং অন্যদের সাথে, সেটা হয়েছে যে এই যে পাটের বিকল্প পাট, যেমন এই সার, তারপরে ধরুন চাল, এগুলাতে পাটের ব্যাগ ব্যবহার একেবারে বাধ্যতামূলক। আগে এগুলা কি পলিথিন হতো। সুতরাং এই জায়গাটা একটা স্টেপ হয়েছে, যদি এটা গভর্নমেন্ট করে তাহলে একটা বিরাট সংখ্যক একটা উন্নতি হয় কিন্তু সেই জায়গায়। এখন এই যে বিকল্প করার জন্য আমাদের বেশ কিছু পদক্ষেপ সরকারের দিক থেকে নিতে হবে, একই সাথে সিভিল সোসাইটি এবং অন্যান্য বিজনেসম্যান যারা আছে তাদেরকেও কিন্তু সেই জায়গাগুলো থেকে আসতে হবে। দেখেন পলিথিন, আমাদের এই গভর্নমেন্টের মধ্যে একটা কন্ট্রাডিকশন আছে। কন্ট্রাডিকশনটা কি, একদিকে পলিথিন প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ করার জন্য সে উদ্যোগ নিচ্ছে, অন্যদিকে পলিথিন প্লাস্টিক ব্যাগ গুলোকে এক্সপোর্ট হিসাবে তাদেরকে বিভিন্ন ধরনের ইনসেন্টিভ আবার দিচ্ছে। কারণ এটা হচ্ছে কি, আমাদের দ্রুত অর্থনৈতিক জিডিপি গ্রোথ বাড়ানোর জন্য, এক্সপোর্ট বাড়ানোর জন্য তখন এই যে প্লাস্টিক গুডগুলা এক্সপোর্ট করার একটা প্রয়াস সেই জায়গাগুলো থেকে আছে। তো আমাদের এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে লক্ষ্য করতে হবে, যে আমাদের শুধু জিডিপি দেখলে হবে না, আমাদের জনস্বাস্থ্য এবং পরিবেশের বিষয়টা কিন্তু গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে, যে আমাদের এই কন্ট্রাডিকশন গুলো একদিকে দূর করতে হবে। আর অন্যদিকে যেটা বললাম, এই যে পাবলিক অ্যাওয়ারনেস, অর্থাৎ প্রত্যেকে আরো অনেক বেশি সচেতন হতে হবে। এখন পরিবেশের ব্যাপারে আমরা অনেক বেশি সচেতন, কিন্তু এই সচেতনতা নিজে যখন একটা তার দায়িত্বটা পালন করার ব্যাপারে কিন্তু এখনো ওই রকম ভূমিকা পালন করি না, কোনো আইনের ব্যাপারে বা কোনো পরিবেশের কোনো ব্যাপার গুলাতেই। সুতরাং আমাদের ওই জায়গাগুলা থেকে আরো অনেক বেশি দায়িত্বশীলতার একটা করতে হবে, এবং একই সাথে যে বললাম যে বিকল্প যে জিনিসগুলো আছে সেই জায়গায় আরেকটা কিছু কিছু জায়গায় একটু নলেজের একটা গ্যাপও আছে সেই জায়গাগুলো থেকে। যেমন ধরুন এখন অনেকে প্রশ্ন করছেন যে কোভিড এর সময় কিন্তু পলিথিন এবং প্লাস্টিকের ব্যবহার অনেক বেশি বেড়ে গেছে। আমরা এই যে এই যে পিপিই যেগুলা ব্যবহার করি, এমনকি ওই দিন ডাক্তাররাও বলতেছিলেন যে অধিকাংশ ডাক্তারই এখনো জানেন না যে কিভাবে পিপিইটাকে ভালোভাবে ব্যবহার করা। সেই জায়গা এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে আমরা এই যে ধরুন অনেক সময় মাস্ক ব্যবহার করতেছি প্লাস্টিকের, এই মাস্কটা যদি প্লাস্টিকের ব্যবহার না করি, আমি সুতি কাপড়ের যদি ব্যবহার করি 2-3 স্তর বিশিষ্ট, তাহলেই কিন্তু হয়ে যায়। আমি বারবার ব্যবহার করি, পয়সা কম লাগে, আবার কিন্তু আরামদায়ক, ব্যবহার করে আরাম। কিন্তু আমরা যে মাস্কটা ব্যবহার করতেছি, এই যে সার্জিক্যাল মাস্ক, এইগুলা তো
আসলে ওয়ান টাইম ব্যবহার, আমরা বারবার ব্যবহার করছি, যে এগুলো না করে এই যে কাপড়ের ব্যাগগুলো, এই যে কাপড়ের যে মাস্কটা, এটা যদি ব্যবহার করি তাহলে কিন্তু হয়ে যায় সেই জায়গাগুলো থেকে। তো এখানে একটা নলেজের একটা বিষয় আছে। কিংবা ধরুন অন্যান্য যে সমস্ত প্লাস্টিক গুলাকে ব্যবহার করা হয়, সেইগুলা, এইগুলা কিন্তু ধরুন মেডিকেল ওয়েস্ট। ওইদিকে যদি ধরুন আমার কাপড়ের মধ্যে আমি হাসপাতালে যাচ্ছি কিংবা বিভিন্ন জায়গায় যাচ্ছি, এটা যদি ইয়েটা থাকে, বাইরেটা যদি থাকে, তাহলে সাধারণভাবে এগুলাকে ইয়ে করা হচ্ছে, ময়লার মধ্যে ফেলা দেওয়া হচ্ছে। এইগুলা থেকে স্পেশাল ট্রিটমেন্ট রিকোয়ারমেন্ট, এটা কিন্তু আমরা করতেছি না। তো এই জায়গাগুলোতে আমাদের ভাবতে হবে যে এই পলিথিন প্লাস্টিক গুলার বিকল্প হিসাবে কিভাবে আমাদের স্বাস্থ্যটাকে সুরক্ষা করে করা যায়, একই সাথে যাতে এই যে পলিথিন প্লাস্টিক কিংবা যেগুলাই হোক মেডিকেল ওয়েস্ট হিসেবে ওই যেরকম ভাবে ডিসপোজ করা দরকার সেই রকম ভাবে ডিসপোজ করা দরকার। ধন্যবাদ। অত্যন্ত চমৎকার তথ্য তুলে ধরেছেন নাসির ভাই, আপনাকে ধন্যবাদ। এটা সত্যি যে আমরা আমাদের দেশের মানুষ, আমরা যারা আছি, সবসময় যে কোনো আইন প্রয়োগ হওয়ার পরে কিন্তু আইন প্রণয়নের পরে প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলি, আইন মানার ব্যাপারে আমরা কিছুটা উদাসীন থাকি। এবং ফ্রিডম বলতে, অর্থাৎ স্বাধীনতার যে সংজ্ঞাটা আমাদের কাছে কেন যেন আমরা যারা আছি সাধারণ মানুষ একটু অন্যভাবে চিন্তা করি। আমরা ভাবি যে আইন না মানার নামই বোধহয় স্বাধীনতা। যেখানে বলা হয় ফ্রিডম ইজ ওয়ার্ক উইদিন দ্য ল, সেখানে আমরা উল্টাটা ভাবতে পছন্দ করি, আমরা লাইন ব্রেক করি, যেটা মানতে বাধ্য হই তখনই হয়তো মানার চেষ্টা করি। সেই জন্যই বলা হয় যে কিভাবে মানানো যায়, বাট মানানো তো আসলে জোর করে মানুষকে মানানো যায় না যদি মানুষ সচেতন না হয়, মানুষ যদি নিজের ক্ষতি না বুঝতে চেষ্টা করে। ওই গবেষণায় দেখা গেছে 40টিরও বেশি দেশ 2011 সাল থেকে কিন্তু বাংলাদেশে পালন শুরু হয় 3 জুলাই বিশ্ব এই যে প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস। একই ধারাবাহিকতায় সংক্ষিপ্ত ভাবে আমার মনে হয় কোভিড কালীনে পালন করা হয়েছে। WBB ট্রাস্ট, IWB তারা এই ক্ষেত্রে যথাযথ ভূমিকা রেখেছে, কিছু লেখালেখি দেখেছি আমি ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে। বাট আমরা নিশ্চয়ই প্রত্যাশা করবো যে বাংলাদেশে আপনাদের নেতৃত্বে আমরা সাথে আছি। আমার একটা ফাউন্ডেশন, কমিউনিটি সোশ্যাল ওয়ার্ক প্র্যাকটিস এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, এর মূল কাজ হলো এই কমিউনিটি যে নেটওয়ার্কটা, এটাকে স্ট্রেনথেন করে এগিয়ে নিয়ে যাওয়া আপনাদের পাশে থেকে। এবং আশা করি যে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। এবং আজকের এই প্ল্যাটফর্মে যারা যুক্ত হয়েছে, যারা শুনছেন, আপনাদের মাধ্যমে তাদেরকে অবশ্যই উদাত্ত আহ্বান জানাতে চাই যে ক্ষতিকর দিকগুলো আছে, আমরা কেন চিন্তা করি যে কেউ আমাকে বাধ্য করে মানাবে, আমরা কেন ভাববো যে গভর্নমেন্ট আমাদেরকে আইন প্রয়োগ করে বাধ্য করবে পলিথিন ব্যাগ ব্যবহার করবেন না এবং পলিথিন ব্যাগ ছুঁড়ে ফেলবেন না। তো আমি আসতে চাই, দেবরা ভাবি অনেকগুলো কমেন্ট লিখেছে, আপনার কথা শুনতে খুব ভালো লাগছে, এরকম অনেকেই লিখেছে। দেবরা ভাবি, আপনার বিস্তর অভিজ্ঞতা দেশে এবং বিদেশে, আমেরিকা থেকে শুরু করে সারা বিশ্ব অলমোস্ট আপনি চষে বেরিয়েছেন, এবং আপনার মূল কনসেন্ট্রেশন আমরা লক্ষ্য করেছি সবসময় টু সি আ বেটার কমিউনিটি, টু সি আ হেলদি কমিউনিটি এন্ড সাস্টেনেবল কমিউনিটি। এবং এই যে আবর্জনা, এই যে পলিথিন, যেটা 400 বছরে দেখলাম স্টাডি বলেছে যে পচে না, গলে না, নষ্ট হয় না, মাটিকে অনুর্বর করে ফেলে, 400 বছর পরে যদি গলেও যায়, সেখানে আরো বলা হয় যে গলেও সেটা কিন্তু মাটিকে উর্বর করে দেয় না, বরং মাটির উর্বরতা নষ্ট করে দেয়। তার মানে পলিথিনের কোন রকম সুবিধা সত্যিকার অর্থে আমরা দেখছি না, আমাদের ক্ষুদ্র জ্ঞান যেটা মনে করছে। আপনি আমাদের বিদেশি কিছু অভিজ্ঞতা যদি কাইন্ডলি শেয়ার করতেন, যে আসলে পলিথিন নিয়ে অন্যান্য দেশ, আপনার যেখানে যেখানে আপনি স্টাডি করেছেন, গিয়েছেন, অথবা যোগাযোগ আছে এখন পর্যন্ত, পলিথিন বর্জন নিয়ে তাদের কি অভিজ্ঞতা এবং তারা কিভাবে বিকল্পগুলো, একটা প্রশ্ন এসেছে, সৈয়দা অনন্যা রহমান লিখেছেন যে কিভাবে বিকল্পগুলোকে আমরা বাংলাদেশে ব্যাপকভাবে প্রমোট করতে পারি। এটা কিন্তু প্রয়োজন, কারণ একটা অফ করতে চাইলে বিকল্প যদি, সাবস্টিটিউট বা অল্টারনেটিভ যদি অ্যাভেলেবল না হয়, সেটা আইন প্রয়োগ করেও মানানো কঠিন হয়ে যাবে। ভাবি আপনার সময় 4 মিনিট 5 মিনিট একইভাবে। আচ্ছা, তো একটা জায়গা আমি দেখি আমাদের যে একটা বড় ভুল হয়, আমরা বারবার বলতেছি মানুষকে সচেতন করতে হবে। তো আমি অবশ্যই একই মত, মানুষ সচেতন হওয়া উচিত, কিন্তু আমরা যদি সবকিছু ক্রেতাদের উপর, সাধারণ মানুষের উপর দায়িত্ব দিতেছি, তাহলে আসলে আমাদের কাজ হবে না। এবং বিভিন্ন দেশের অভিজ্ঞতা আমরা ওইভাবে দেখতে পারি, মানুষ তো একটা সহজ জীবন চায়, মানুষ একটু স্বাভাবিক কাজ করবে। তো যদি দেখি যে সব জায়গায় পলিথিন ব্যাগ পাওয়া যায়, সব জায়গায় একবার ব্যবহার করে প্লাস্টিক সহজে পাওয়া যায়, এটা ব্যবহার করবেই। আর আসলে প্রশ্ন হচ্ছে
আমরা যে চিন্তা করতেছি না, আমরা শুধু বলতেছি ফেলার পর সরকার কোথায় ফেলবে, বা রিসাইক্লিং হচ্ছে না কেন, বা ডাস্টবিন ঠিক মতো কাজ নাই, বা ডাস্টবিন পাওয়া যায় না, ডাস্টবিন ঠিক মতো ফেলে না। আমরা তো সবসময় দোষ দিতেছি এই সাধারণ মানুষ বা ক্রেতাদের উপর এবং সরকারের উপর, কিন্তু আমরা ভুলে যাইতেছি ওইসব প্লাস্টিক কই থেকে আসতেছে এবং কারা বেশি মুনাফা হচ্ছে ওই প্লাস্টিক গুলো প্রমোট করার জন্য, এই উৎপাদন বিক্রি করার জন্য। তো যে দেশ এই বিষয় নিয়ে আগাইছে, এটা হচ্ছে যে দেশগুলো এইভাবে বুঝতেছে যে এই কোম্পানিগুলো, এই অনেকগুলো কোম্পানি আছে যেমন পানি যারা বিক্রি করে, এটা দরকার হয় প্লাস্টিক বটল, এটা তো প্লাস্টিক বটলের পক্ষে আছে। বিরাট কোম্পানি যেমন অ্যামাজন সবকিছু প্যাকেজিং করে যখন বিক্রি করে, বা বিশেষ করে প্লাস্টিক অনেকগুলো কোম্পানি আছে, কোম্পানিগুলো যে প্লাস্টিক ব্যাগ, কাপ, প্লেট, চামচ সবকিছু বানাইতেছে, এরা প্রচুর মুনাফা পাইতেছে। তো ওই আবু নাসের খান একটু আগে বলছেন যে তামাক নিয়ন্ত্রণ আইন একমাত্র আইন যে ভালোভাবে বাস্তবায়ন হচ্ছে। তো কারণ হয়েছে কি, সিভিল সোসাইটি প্লাস সরকার একসঙ্গে কাজ করে তামাক কোম্পানিগুলো নিয়ন্ত্রণ করছে। তো তামাক কোম্পানি টার্গেট না করে আমাদের তামাক নিয়ন্ত্রণ আইনের কোনো কাজই হতো না। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো এই দেশে যা পরিমাণ লবিং করে সরকারের উপর যা পরিমাণ নিয়ন্ত্রণ করে আমরা আগাতে পারতাম না। আমরা জানলাম তামাক কোম্পানিগুলোর ক্ষমতা হবে এবং আমরা ক্ষমতা বাড়াতে হবে। তো ওইভাবে আমরা আগাইছি তামাক নিয়ে, এবং ওইভাবে যে দেশগুলো সফল পাইছে এইভাবে পাইছে যে প্লাস্টিক কোম্পানিগুলো নিয়ন্ত্রণ করতে হবে, এর সব জায়গায় মার্কেটিং করবে, সব জায়গায় প্লাস্টিক উৎপাদন করে বিক্রি করবে, আমরা কিনে ব্যবহার করি এবং ফেলে দেওয়ার পর আমরা ওই পরিবেশের জন্য বা স্বাস্থ্যের জন্য ক্ষতি পাইতেছি। এটা কোনো সেন্স নাই। তো কোম্পানির আশেষ অধিকার আছে কেন এই আমাদের পরিবেশ নষ্ট করা, আমাদের স্বাস্থ্য নষ্ট করা? আমি জানি এই যে প্লাস্টিক থেকে বিপিএ বা বিভিন্ন কেমিক্যালস হয় উৎপাদনের সময়, ব্যবহারের সময়, ফেলে দেওয়ার সময়, ওই কেমিক্যালস গুলো আমাদের শরীরে, আমাদের মাটিতে, আমাদের পানিতে, আমাদের আকাশে ঢুকতেছে। তো কোম্পানির কোনো নিয়ন্ত্রণ হবে না কেন? কোম্পানির কারো অধিকার আছে যে যা ক্ষতি করতে চায় করবে, এবং আমরা বলবো আচ্ছা মানুষ তো সচেতন হয়নি, মানুষকে সচেতন করতে হবে, কিন্তু কোম্পানিগুলো আমরা বাদ দিতেছি। আমি বলি যে ঠিক না, এবং যতগুলো বিভিন্ন সমস্যা হয়েছে বিভিন্ন কোম্পানির কারণ থেকে, যখনই কাজ ভালো হয় তখনই মানে যে সময় যে আমরা কোম্পানিগুলো নিয়ন্ত্রণ করি। তো কোম্পানির এতগুলো প্লাস্টিক ব্যবহার মানে প্লাস্টিক উৎপাদন করে ঠিক না, এতগুলো বিজ্ঞাপন যে করে যে বিভিন্ন রেস্টুরেন্ট যেমন আমি একটা লাসি খাবো, এটা আমাকে প্লাস্টিক কাপের মধ্যে প্লাস্টিক স্ট্র, প্লাস্টিক প্লেট সব কিছু ওইভাবে দিবে। কফি যখন খাবো এটা সব টেক ওয়ে হলে, এই জায়গায় আমরা বলতে পারি যে না, এগুলি একটা হয় কোনোভাবে ফ্রি না, যদি ব্যবহার একটা হচ্ছে মানে নিষেধ করা হয়তো কঠিন হয়, কিন্তু আমরা যদি বলে একটা ওদের মার্কেটিং কিভাবে আমরা বন্ধ করব, এদের কিছু সারচার্জ আমরা দিব, পরিবেশ নষ্ট হচ্ছে, যে পলিউটার পেজ বলে কোম্পানির নিয়ন্ত্রণ করে কোম্পানির কিছু জরিমানা হবে, বিরাট জরিমানা হবে, এবং প্রতিবার যখন মানুষ প্লাস্টিক ব্যবহার করবে প্রতি একটি দ্রব্যের উপর যদি একটা সারচার্জ হয়, ওই সারচার্জ সরকার তাহলে পরিবেশের জন্য বা স্বাস্থ্যের জন্য ভালো কাজ করতে পারবে, এবং মানুষ নিরুৎসাহ পাবে যখন দেখে যে না আমি এটা আমার খরচ বেশি হচ্ছে। কিন্তু আমি বলি শুধু মানুষকে সচেতন করে আমরা ওইভাবে আগাতে পারবো না। আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকেই দেখা যায় কোম্পানির নিয়ন্ত্রণ এবং ওই প্লাস্টিক দ্রব্যের দাম বাড়াতে হবে, ভালো জিনিসের দাম কমাতে হবে, তাহলে আমরা আগাতে পারবো। ধন্যবাদ ভাবি, চমৎকার ভাবে বলেছেন। অনেকে লিখছে আপনার আলোচনা খুব পছন্দ হচ্ছে তাদের, এবং আপনার যে আমাদের প্রতি ভালোবাসা, এই ভালোবাসা যদি আমরা যারা দেখছি বাংলাদেশের মানুষ প্রত্যেকে তার নিজেকে ভালোবাসতো, তাহলে হয়তো পলিথিন বর্জন কিছুটা হতো আমার মনে হয়। কারণ নিজেকে আমরা ভালোবাসি কিনা সেখানে বোধহয় কিছুটা ডাউট থেকে যায়। আমরা জানি যে পলিথিন ক্ষতিকর, ইথাইলিন আছে, এখানে অনেকগুলো ক্যাডমিয়াম আছে যেগুলো আসলে শরীরকে ধ্বংস করে দেয়, এটা কিন্তু জানছি। এরপরে দোকানে যখন যায় তখন কিন্তু আমি নিজেও বলি যে ভাই 2টা পলিথিন দেন, মাংস কিনেছে একটা দেওয়ার পরে বলি যে ছিঁড়ে যেতে পারে আরেকটা পলিথিন দেন, অথবা যখনই দোকানে গিয়ে অন্য কোনো কিছু কিনে যদি প্যাকেটে দেয় অর্থাৎ কাগজের ঠোঙ্গায় দেয় তখন বলি যে পলিথিনে করে দেন নাহলে। অর্থাৎ এটা আমাদের
একটা ন্যাচারালাইজেশন হয়ে গেছে, আমরা ন্যাচারালাইজড হয়ে গেছে টু ইউজ পলিথিন। ওটাকে অ্যাভয়েড করতে চাইলে যেটা আপনার দ্বারা আমি অনুপ্রাণিত হয়েছিলাম ভাবি, যেটা বলা দরকার, এবং আজকে লাইভ প্রোগ্রাম একটা সুযোগ পেয়েছে যেহেতু, আমি নাসির ভাইয়ের কাছে আসার আগে গাউস পিয়ারে আপনার কিছু কথা শুনবো, এবং আজকে দর্শক যারা আছেন তাদেরকে একটু দেখানো দরকার, তা না হলে বুঝবে না যে আমরা কি শুধুই কথা বলি নাকি আমরা কিছু কিছু কাজ করি। সেই পিপলস ইউনিভার্সিটিতে আপনার সেই কনফারেন্স থেকে উদ্দীপিত হয়ে চেষ্টা করছিলাম প্রতিনিয়ত কিভাবে অভ্যাস কমানো যায়, পলিথিন ব্যবহারে, প্লাস্টিক ব্যবহারে, প্লাস্টিক বোতল ব্যবহারে, এগুলো কমানোর চেষ্টা করছিলাম। যদিও পুরোপুরি সফল হতে পারিনি, একটা কাজ আমি করেছি, আপনাকে দেওয়া কথা আমি রেখেছি, ভাত খাওয়ার জন্য আমার পরিবারের প্রত্যেকের জন্য যে মাটির যে প্লেট, এই যে ভাবে মাটির প্লেট, তো আমি চেষ্টা করছিলাম যে মাটির প্লেট, স্যুপের জন্য মাটির যে ছোট ছোট বাটি পাওয়া যায়, বাটি, গ্লাস, এগুলো অর্থাৎ ফুল সেট থাকবে মাটির। আমার কলিগরাও দেখি এটা অনুসরণ করছে। তো আজকের এই আলোচনা অত্যন্ত প্রাণবন্ত হচ্ছে। জসবির আপনার কাছে আমি একটু পরে আসবো, কারণ এখানে কিছু প্রশ্ন আছে, আসতে চাই নাসির ভাইয়ের কাছে আবারও আপনার কাছে স্পেসিফিক কিছু প্রশ্ন করেছে। লিখেছে জাহাঙ্গীর আলম সুমন, লিখেছে মালয়েশিয়া থেকে, লিখেছে অনেক সুন্দর এবং গুরুত্বপূর্ণ আলোচনা, নাইস সেশন গোয়িং অন। সামিউল হাসান সজীব লিখেছে সরকার যদি পলিথিন ব্যবহার নিষিদ্ধে কঠোর ভূমিকা পালন করে আর নাগরিকরা সচেতন হয় তাহলে আমরা প্লাস্টিক ব্যাগ মুক্ত দেশ পাবো। আবু রাহান লিখেছে প্রকৃতপক্ষে পাট শিল্প ও মৃৎশিল্পের পিছিয়ে পড়া আমাদের প্রাত্যহিক জীবনকে পলিথিন এবং প্লাস্টিক নির্ভর করে তুলেছে কেন, এবং এর পেছনের কারণ জনাব আবু নাসের খানের কাছে জানতে চাই। এটা একটা প্রশ্ন নাসের ভাই আপনার কাছে। মনসুর আলী লিখেছে গাউস পিয়ারি ম্যাম আপনার কাছে জানতে চাই, কাজ করে যখন রিটার্ন বা প্রতিদান পায় মানুষ তখন সেই কাজের প্রতি আগ্রহী হয়, কিন্তু বাংলাদেশের মানুষ সাধারণ প্লাস্টিক পুনর্ব্যবহারে আগ্রহী হয় না, এর কারণ কি? বাংলাদেশে এর কোনো পৃষ্ঠপোষকতা বা স্বীকৃতি নেই, এই জন্য কিনা? অর্থাৎ ও বোঝাতে চাচ্ছে যে পলিথিন রিইউজ করলে কোনো অ্যাপ্রিসিয়েশন আছে কিনা বা কিছু আর কি, এই কারণে এরকম কোনো কিছু করা যায় কিনা বা মানুষকে নিরুৎসাহিত করা যায় কিভাবে, এটা আপনি একটু দেখবেন প্রশ্নটা। সিদ্দিক হুসাইন লিখেছে আমাদের নিজেদের প্রয়োজনীয় পলিথিন বন্ধ করতে হবে, কিন্তু আমাদের মতো স্বল্প উন্নত দেশে বন্ধ করাটা খুব কঠিন হয়ে পড়েছে, তাই আমাদের উচিত এর পূর্ণ ব্যবহার নিশ্চিত করতে পারি কিনা। আচ্ছা, দেবরা ম্যাম, রাজিয়া লিখেছে দেবরা ম্যামের বাংলা কথা শুনলে একটা শক্তি পায়, ভালোবাসা ম্যাম। আচ্ছা যাক, চমৎকার ভাবে উৎসাহিত করেছে আমাদেরকে। মনসুর আলী লিখেছেন আমাদের দেশে ব্যবসায়িক ও আর্থিক ভাবে লাভজনক না হলে মানুষ কিছু করে না, পলিথিন ব্যাগ সাধারণের জন্য অর্থনৈতিক দিক থেকে লাভজনক কারণ এটি সস্তা এবং সহজে পাওয়া যায়। আমার প্রশ্ন হলো আবু নাসের স্যারের কাছে, সরকার পাটজাত দ্রব্যের উৎপাদন কিভাবে বৃদ্ধি করবে যখন পাল শ্রমিকদের কি লিখেছে গড়ে 12 লক্ষ টাকা দিয়ে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে? এটা ভালো প্রশ্ন করেছে নাসির ভাই, আপনার কাছে একটু আসি। একদিকে আমরা আন্দোলন করছি পরিবেশ বাঁচানোর, আন্দোলন করছি, সচেতন করছি মানুষকে পলিথিন প্লাস্টিক বর্জন করুন, অন্যদিকে পাটকল বন্ধ হয়ে গেছে কোনো না কোনো ভাবে, প্রয়োজনে সরকারি ভাবে বেসরকারি ভাবে, এগুলো আপনারা আসলে ভালো বলতে পারবেন, এবং বন্ধের পরে পাটজাত দ্রব্য অর্থাৎ পলিথিনের বিকল্প যেটা দিয়ে হবে সেটা যদি আমরা উৎসাহিত এবং প্রসারিত করতে না পারি, সেখানে আসলে পলিথিন বন্ধ করে বিকল্প কি হবে, মানে আমরা কিভাবে চলবো? মনসুরের এই কথা, রায়হানের কথা থেকে সামারি আমার কাছে এটা মনে হয়েছে। আইন প্রয়োগ করে হয়তো মানুষকে তো সচল রাখতে হবে, সেখানে পলিথিনের অল্টারনেটিভ এবং কিভাবে এই যে পাটজাত দ্রব্যের উৎপাদন বৃদ্ধি, এগুলো আপনারা কিভাবে ভাবছেন বা কিভাবে পলিসি লেভেলে ইন্টারভেনশন করছেন? ধন্যবাদ। এখানে কতগুলো জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে আমরা পলিথিন কোন সময় পরিবেশের উপকারও করে, এটা অনেকেই বলতে পারেন। যেমন আমরা এই টব যেগুলো এখন আছে, এই যে গাছ লাগাচ্ছি, টবে অনেকে প্লাস্টিকের ব্যবহার করতেছি, বুঝলেন? এটা কিন্তু আমরা করতেছি, এটা কিছুটা উপকারও করতেছে, সহজলভ্য ভাবে এই কাজটা করতেছে। আবার প্লাস্টিকের চেয়ার ব্যবহার করতেছি, এখানে কিন্তু কাঠ
আমরা যদি কাঠের সবগুলো ফার্নিচার ব্যবহার করি, দেখেন কাঠের যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের বন উজাড় হয়ে যাবে সব। এখানেই কিন্তু আমাদের জাজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ, যে আমি কোন সময় কতটুকু ব্যবহার করব, কিভাবে করব, একই জিনিস কিভাবে। যেমন এই যে বললাম, কাঠ দিয়ে যদি আমি সব ফার্নিচার বানাই, তাহলে এই যে আমাদের আগে যেটা হতো যে আমাদের মানুষ কিন্তু অনেক কম ছিল, এখন পার স্কয়ার কিলোমিটার 1300-1400, এবং প্রত্যেকেরই তার অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তার কনজাম্পশনটা বাড়তেছে। এই কনজাম্পশনটা আগে যেমন শুধু কোন রকম মাথা গোজার স্টাইল হতো, এখন তার বড় বাড়ি লাগতেছে। বড় বাড়ি মানেই হলো এই যে পর্দা লাগতেছে, চেয়ার টেবিল থেকে শুরু করে অনেক ফার্নিচার, অনেক কিছুই সবগুলো প্রকৃতি থেকে আসতেছে। এবং সমস্ত উপাদানগুলো যদি, প্রাকৃতিক উপাদানগুলো যদি ব্যবহার করি, তাহলে প্রকৃতির উপর সাংঘাতিক ভাবে আবার স্ট্রেস পড়তে পারে। এখানে পলিথিন প্লাস্টিক কিছুটা হতো সাময়িক আমাদেরকে এটা করতেছে, কিন্তু আমাদের মূল যে জিনিসটাতে আমি বলতে চাচ্ছি যে আমাদের এই যে কনজাম্পশন প্যাটার্ন, আমরা যে গ্লোবাল ইকোনমিক অর্ডার যেটা, এটা খুব গুরুত্বপূর্ণ দুই ভাবে। একটা আমাদেরকে উৎসাহিত করতেছে এই চাকচিক্য জীবনটাকে করা, কিন্তু এই চাকচিক্য জীবনই যে সবকিছু না, সেই জায়গাটা কোভিডে কিন্তু দেখাই দিচ্ছে। কিন্তু এই চাকচিক্য জীবনটা সেটার একদিকে আছে। আবার এই গ্লোবাল ইকোনমিক অর্ডার কতগুলো ইনস্টিটিউশন ডেভেলপ করছে, যেগুলা আমাদের কান্ট্রিগুলোকে বাধ্য করতেছে পরিবেশের বিপক্ষে স্ট্যান্ড নিতে। তারই মধ্যে একটা হলো এই যে আদমজি যখন এই হয়েছিল, তখন 2003 সালে, তখন ওয়ার্ল্ড ব্যাংক, IMF তাদের যে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসির আওতায় তারা করছে যে এই সমস্ত রাষ্ট্রায়ত্ত এগুলাকে এই যে করবে। এবং এখনো কিন্তু এই স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসি এখনো কার্যত, যে গভর্নমেন্টের কাছে তারা করছে যে ফোর্স করতেছে, যদি তুমি এই যে টাকা কোভিডের সময় তুমি যদি টাকা নিতে চাও, তাহলে তোমার রাষ্ট্রায়ত্ত এই জিনিসগুলোকে দিয়া প্রাইভেটাইজ করে ফেলাইতে হবে। গভর্নমেন্ট ওখানে বিপদে আছে। এই গ্লোবাল ইকোনমিক, এই যে ওয়ার্ল্ড ব্যাংক, IMF কারা? এই গ্লোবাল ইকোনমিক অর্ডারের প্রতিনিধি। তারা আমাদের মতো দেশগুলোকে স্বাধীনভাবে তার পলিসি গ্রহণ করতে নিতে পারে না। সেটা একটা জ্বলন্ত উদাহরণ। এই যে আমরা যে প্রায়ই বলি যে এই যে গ্লোবাল ইকোনমিক অর্ডারটা কিন্তু এই জায়গাটায় ওয়ার্ল্ড ব্যাংক, IMF কাদের? এই যে বড় বড় এই যে মাল্টিন্যাশনাল কোম্পানিদের প্রতিনিধি হিসেবে আমাদেরকে এইটা, সুতরাং এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একই সাথে আমরা যেহেতু অর্গানাইজ না, সরকারও এখানে চাইলে অনেক কিছু করতে পারে না। আবার সরকারের ভিতরেও আমরা দেখি যে এই গ্লোবাল ইকোনমিক অর্ডারটা এরকম যে আমাদের জিডিপি ভিত্তিক ইকোনমি রান করতেছে। জিডিপি ভিত্তিক ইকোনমি যখন রান করতে হয়, তাহলে ওদিকে দেখেন ইরেসপেক্টিভ অফ পার্টি, বিএনপি, আওয়ামী লীগ যারা প্রধান কিংবা জাতীয় পার্টি কিংবা জামাত, যাদের কথাই বলি না কেন, তারা প্রায় প্রত্যেকেই অধিকাংশ হলো বড় বড় বিজনেসম্যান। বড় বড় বিজনেসম্যান না হলে কেউ ইলেকশনে পাস করতে পারে না। এই টাকাটা কই থেকে আসে? অধিকাংশই দেখবেন যে এই টাকাটা আসে ভূতে যোগায়। হ্যাঁ, একজনে 5-10 কোটি 15 কোটি না হলে হয় না, এই টাকাটা কোথায় যোগায়? এবং তারাই কিন্তু পলিসিগুলো নির্ধারণ করতেছে। এই যে জায়গাগুলা আমাদের গ্লোবাল ইকোনমিক অর্ডার এবং বাংলাদেশের ইকোনমিক অর্ডার, এই জায়গাগুলোতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেই জন্য বলছি যে সেইখানে হলো আমরা যারা পরিবেশবাদী, আমরা যারা মানবতাবাদী, তারা কিন্তু এটা বুঝতে হবে। যে আমি বললাম তো, বিএনপি, আওয়ামী লীগ এবং জামাতে ইসলাম যারা হয়েছে, প্রত্যেকে দেখেন কত কোটি টাকা করে খরচ করে, এবং একই জিনিস তারা এই জায়গাগুলোতে তারা কিন্তু এখানে এক। তো ওই যে জায়গাটা থেকে বাইরে আসতে হলে একদিকে এই যে বললাম যারা মানবতাবাদী, তাদের কিন্তু এই জায়গাটা ঐক্যবদ্ধ হইতে হবে এবং ভালো করে বুঝতে হবে যে পলিথিনের বিকল্প আমি যে ব্যবহার করব কোন টাকা। এই যে ধরুন আপনি মাটির শান্তির কথা বলছেন, এখানেও একটা বিষয় আছে। আমরা ওইখানে দুই ভাবে ব্যবহার করতে পারি, অর্থাৎ আমাদের কালচারটাকে সঠিক রেখে আমরা করতেছি। এখন আমি যে আড়ং থেকে ব্যবহার করি, তারা কি করে এই ক্রাফটম্যানশিপটাকে এনেকে বাণিজ্যিকরণ করে ফেলাইছে তারা। কিন্তু অরিজিনালি এই যে যারা এই যে শান্তি বানাইতো থালাটা, এটাতে কোনো রং ব্যবহার করে না, শুধু পরে করে, ওইটা স্বাস্থ্যসম্মত। কিংবা আড়ঙে যেটা করে বা এইভাবে যারা করে, তারা কিন্তু রং এবং ব্যবহার করে এরকম ভাবে করে এই ক্রাফটম্যানশিপটাকে একেবারে এই যে বাণিজ্যিকরণের ফলে নিউট্রনটা নিচ্ছে, কিন্তু অরিজিনাল কালচারটাকে ধ্বংস করছে, পরিবেশটাকে এখানে কিন্তু ভালো রাখতেছে না সেই জায়গাগুলো থেকে।
সুতরাং ওই যে জায়গাগুলো থেকে কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে যে আমরা কোনটা পলিথিন কোন জায়গাটা কোন সময় কিভাবে ব্যবহার করব সেই জায়গাগুলো থেকে আর কি। এবং এটা যদি ভালো করে বুঝতে হয় তাহলে আমাদের যে পরিবেশের বিষয়টা ইকোসিস্টেমটা এবং অন্য জায়গাগুলো থেকে কিন্তু আমাদের আরো অনেক বেশি পড়াশোনা করা, একই সাথে যে আইনগুলোকে বাস্তবায়ন করার জন্য যেটা বললাম সেই জায়গাগুলো থেকে আরো অনেক বেশি সুচার এবং আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। আজকে যেমন আলোচনা করা হচ্ছে শুধু আলোচনার মধ্যে না, কাজের মধ্যে দিয়ে এই ঐক্যের যে প্রয়াস। এবং এখানে দেখবেন যে এইখানেও এই যে আমাদের আন্দোলনের মধ্যেও দেখবেন এমন কিছু লোক ঢুকে যায়, তারা ওই বেনিফিট নিয়ে তারা এক্সিস্টিং এই এই যে স্বার্থান্বেষী মহলের স্বার্থ সংরক্ষণ করে এই জায়গাগুলো। সুতরাং এখানেও কিন্তু আমাদের কিন্তু খুব সচেতন থাকতে হবে সেই জায়গাগুলো থেকে। আমি মোটা দাগে এই যে প্রবলেম গুলা তুলে ধরছি সেই জায়গায়। এখন সমাধানটা অবশ্যই আমরা যদি ঐক্যবদ্ধ কাজ করি এই সমাধানের দিক। একটা উদাহরণ দিয়ে আমি বলি যে ইংল্যান্ডে কিভাবে পলিথিনটা কমাইতে পারছে। যেমন ধরুন 2-3 বছর আগে আমি তখন লন্ডনে ছিলাম, সেখানে দেখছি যে লন্ডনে আগে কিন্তু ওই যে যেটা হয়তো যে চেইন শপ গুলাতে আপনি বাজারে গেলে তারা অসংখ্য যে যেটা খুশি নিতে পারবে, কিন্তু গভর্নমেন্ট যখন আইন করছে যে তুমি যদি পলিথিন ব্যাগ ব্যবহার করো তাহলে 5 পেন্স করে দিতে হবে, ওভারনাইট 70 থেকে 80% পলিথিন ব্যাগ ব্যবহার কিন্তু কমে গেছে ওভারনাইট। হ্যাঁ, পলিথিন ব্যাগ ব্যবহার করে কোথায় গ্রোসারি শপ গুলাতে, ছোট ছোট দোকান গুলাতে এখন, যেগুলা চেইন শপ না, কিন্তু চেইন শপ গুলাকে বাধ্য করছে গভর্নমেন্ট যে তুমি জাস্ট নির্দিষ্ট টার্নওভার যদি এত পাউন্ডের বেশি হয় তাহলে অবশ্যই ব্যাগের 5 পেন্স করে দিতে হবে ব্যাগে। সেই দেখেন এরকম প্রাগমাটিক কিছু সিদ্ধান্ত নিতে হবে যে আইনটাকে বাস্তবায়ন করা যায়, একই সাথে বিকল্প গুলাকে সহজলভ্য করা এবং আমাদের যে রুচির বিষয়গুলো আছে সেখানেও কিন্তু আমাদের এই যে আমাদের সক্ষমতার প্রয়োজন করতে হবে যে আমাদের নিজস্ব জাজমেন্টটা করবো যে আমরা কোন জিনিসটা কিভাবে ব্যবহার করবো সেই জায়গায়। ধন্যবাদ। থ্যাংক ইউ নাসির ভাই, চমৎকার ভাবে তুলেছেন। আসলে এটা হচ্ছে বিগ প্রবলেম, শুধু প্রবলেম না, আপনি আসলে কিভাবে উত্তরণ করা যায় সেগুলো হাইলাইট করলেন। এখন মানা না মানার প্রশ্ন আসলে আমরা সবাই যে আমরা কি করব আমাদের নিজের স্বাস্থ্যের জন্য, পরিবেশের জন্য, পরিবারের জন্য, পরিবেশকে টিকিয়ে রাখার জন্য। আমি শুধু একটা কথা বলে রাখি যে এখানে এটা যে এই যে পাট শিল্প যদি ধরুন এই যে বন্ধ করতে যে টাকাটা লাগবে সেই টাকাটা যদি ওয়ার্ল্ড ব্যাংক টাকাটা দিত যে এই যে রিস্ট্রাকচারিং করিয়া এটা যদি চালু করতে পারতাম, দরকার লাগলে ওই জায়গায় নতুন আর ওই পাট কলের জায়গায় খালি জায়গা ছিল তারা যদি ওইটা করিয়া তারপরে করতো তাহলে কিন্তু এই যে সরকারি কলগুলো থেকে কিন্তু এই যে সস্তা দামের যে চটটা, এই সস্তা দামের চটটা কিন্তু একমাত্র সরকারি ছাড়া অন্য কোনো পাট করে দেয় না। এবং এই সস্তা দামের যে চটটা যদিও এটার দাম কিছুটা বেশি কিন্তু অন্য পাটকলের চেয়ে কোনো কম পড়ে, এবং এই সস্তা দামের চটটা দিয়ে ব্যাগ তৈরি হয় এবং এটার উপর ভিত্তি করে কিন্তু বিভিন্ন ধরনের হ্যান্ডিক্রাফট তৈরি হয়। এবং এটা শুধু ইয়ে না, এই যে ওইখানে যে পাটের চটের ব্যাগে হয়েছে তা না, এটার সাথে সম্পর্কযুক্ত অনেকগুলো ইন্ডাস্ট্রি কম বেশি নানান রকম ভাবে সাফার করবে। ধন্যবাদ নাসির ভাই, চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। আমি জনাব গাউস পিয়ারি আপা আপনার কাছে আসবো, তার আগে ওই রিপোর্টে যে ক্ষতিকর কিছু দিক তুলে ধরা হয়েছে আমি এটা সবার উদ্দেশ্যে একটু শেয়ার করতে চাই। অত্যন্ত চমৎকার ভাবে রিপোর্টটিতে লেখা আছে যে পলিথিন আসলে কিভাবে আমাদের পরিবেশকে ধ্বংস করছে, আমাদেরকে ধ্বংস করছে এবং বাচ্চাদের জন্য ক্ষতিকর প্রভাব রাখছে। এখানে বলা হচ্ছে যে পলিথিন যেখানে সেখানে জমে পরিবেশ বিনষ্ট করছে, এটা হলো মোটা দাগের কথা, আসলে পরিবেশ শেষ করে দিচ্ছে। পলিথিনের ভেতর দিয়ে আলো বাতাস বা পানি ঢুকতে পারে না, মাটি পানি বাতাস মারাত্মক ভাবে দূষিত হয়, মাটির উর্বরা শক্তিকে কমিয়ে দেয় দীর্ঘ সময়ের জন্য। এর ভেতর কোনো পচনশীল জিনিস রাখলে তা দ্রুত বিষাক্ত হয়ে পড়ে। আমরা অনেক সময় বাজার থেকে কলা কিনে আনি অথবা পাকা আম কিনে আনছি, কোনো ফ্রুটস কিনে আনছি অথবা র গুডস যেগুলো অথবা ভেজিটেবল, এগুলো পচে পলিথিনকে আরো বেশি বিষাক্ত করে দেয় বা ওই দ্রব্যটাকে বিষাক্ত করে তোলে। এখানে বলা হচ্ছে যে পলিথিন থেকে সৃষ্ট যে ব্যাকটেরিয়া এটা ত্বকে বিভিন্ন রোগের জন্ম দেয়। এটা এই রিপোর্টটাকে আমি জাস্ট পড়ে শোনাচ্ছি আপনাদের, যে রিপোর্টটা ছিল চমৎকার ভাবে লিখেছে। এবং লিখেছে পলিথিনে মোড়ানো গরম খাবার গ্রহণ করলে ক্যান্সার ও চর্মরোগের সংক্রমণ ঘটতে পারে। এটা কিন্তু আমরা জানি, অনেক মিডিয়াতে বলা হয়, আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে, ইভেন টিভিতেও শুনেছি, অথবা আমরা প্রচারও করি স্টুডেন্টদের বলি, এবং এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার হয়ে গেছে যে গরম খাবার যদি পলিথিনে রাখা হয়, প্লাস্টিক কাপে যদি কফি টি খাওয়া হয় তাহলে বা গরম পানি খাওয়া হয় এটা অনেক ক্ষতিকর। এরপরেও
আমরা সচেতন হওয়ার পরেও কিন্তু বিরত থাকতে পারছি না। দোকানদারও দিচ্ছে এবং আমরাও নিচ্ছি সেখানে। আরো লিখেছেন এখানে, এই রিপোর্টটা চমৎকার ভাবে লিখেছে যে পুরাতন পলিথিন পুড়িয়ে মন্ড তৈরি করে এর দ্বারা জর্দার কৌটা এবং অন্যান্য প্যাকেজ উপজাত তৈরি করা হচ্ছে। এর ফলে পলিথিন পুরানো বিষাক্ত ধোঁয়া আমাদের পরিবেশ এবং জনস্বাস্থ্যকে বিপন্ন করে তুলছে। বিষাক্ত ধোঁয়ায় নানা ধরনের চর্মরোগ, শ্বাসকষ্ট, যক্ষা, হাঁফানির মতো মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে দেশের মানুষ। এমনকি ব্যাকটেরিয়া থেকে ডায়রিয়া এবং আমাশয় রোগও ছড়াচ্ছে। মাটির বিভিন্ন স্তরে জমা হয়ে পানির প্রবাহে বাধার সৃষ্টি করে। অন্যদিকে উজ্জ্বল রঙের পলিথিনে রয়েছে সীসা ক্যাডমিয়াম, যার সংস্পর্শে শিশুদের দৈহিক বৃদ্ধি ক্ষতিগ্রস্ত হয়, চর্ম প্রদাহের সৃষ্টি হয়। আমি আসতে চাই গাউস পিয়ারি আপনার কাছে। আমি জানি ইনস্টিটিউট অফ ওয়েলবিং এই ক্ষেত্রে যথাযথ ভূমিকা পালন করছে, তারা দিবসটি সেলিব্রেট করছে এবং একই সাথে আবু নাসের ভাই তো চমৎকার ভাবে লিখেছেন এবং একসাথে আপনারা দেখি যৌথভাবে কাজ করেন। এখানে এই যে প্রশ্নগুলো সাথে সাথে এসছে যে আইন প্রয়োগ হচ্ছে, আইনের বাস্তবায়ন পুরোপুরি হচ্ছে না, আমরা মানছি না। পাশাপাশি পলিথিনের বিকল্প নাই, পলিথিনের বিকল্প কে করবে এটাও একটা প্রশ্ন। যে যারা পলিথিন কম খরচে উৎপাদন করে বেশি দামে বিক্রি করছে তারা তো ব্যবসায়ী হয়ে উঠেছে, তাদের ব্যবসা বন্ধ তারা করছে না। তখনই হতে পারে যদি বিকল্প আরেকটা অল্টারনেটিভ গ্রুপ সমাজে দাঁড়িয়ে যায়, যারা মাটির যে পণ্য, যেগুলো আজকে নাসির ভাই চমৎকার ভাবে বললেন যে বাণিজ্যিকীকরণ না করে কমিউনিটি লেভেলে কিভাবে মৃৎশিল্পকে আমি নরসিংদী ভিজিট করেছি কিছুদিন আগে, দেখেছি যে 3 টাকা দিয়ে একটা বাটি বিক্রি করছে মাটির, 3 টাকা 4 টাকা 2 টাকা দিয়ে পাতিল বিক্রি করছে। ওই পাতিল রং টং মাখানোর পরে বিক্রি হচ্ছে 150, 200, 300, 500 টাকার মধ্যে। আমরা কি এরকম কিছু করতে পারি? ডব্লিউবিবি বা আইডব্লিউবি, ইভেন এনভায়রনমেন্ট যে আন্দোলন আছে কোবা, নাসির ভাইয়ের নেতৃত্বে কি আমরা এটা করতে পারি কিনা যে কমিউনিটি লেভেলে মৃৎশিল্পকে প্রমোট করার জন্য যেন তারা ব্যাপকভাবে বৃহৎ আকারে প্লাস্টিকের অল্টারনেটিভ বস্তুগুলো আমাদের সমাজে সাপ্লাই দিতে পারে, এরকম কোন চিন্তা আপনাদের মধ্যে আছে কিনা? এবং পাশাপাশি প্রশ্ন হলো, শিশুরা অত্যন্ত ঝুঁকির মধ্যে আছে, শিশুদের সচেতন করার জন্য আমরা একসাথে মিলে কোনো ভূমিকা রাখতে পারি কিনা? আসলে এরকম কোন পরিকল্পনা ইতিমধ্যে নিয়েছেন কিনা আপনারা? ধন্যবাদ। আমরা আসলে হলো ওই ধরনের পরিকল্পনা আমরা নেইনি, কিন্তু যেটা বললাম, আমরা আমাদের কার্যক্রমের মাধ্যমে আমরা সেই জিনিসটাকে তুলে ধরছি বিভিন্ন জায়গায়, সভা সেমিনার, সেটা আপনিও জানেন, এবং বিভিন্ন লেখালেখির মাধ্যমে আমরা তুলে ধরছি এর ক্ষতিকর যে দিকটা সেটা। আর বিশেষ করে আমাদের জায়গা থেকে যেটা আমরা প্র্যাকটিস করি, যেটা হলো আইডব্লিউপি এবং হলো ডব্লিউবি ড্রাফট, সেটা হলো আমরা নিজেরাই মানে একবার ব্যবহৃত প্লাস্টিক জিনিস আমরা কখনোই ব্যবহার করি না, যেটা দীর্ঘদিন ব্যবহার করা যায় সেই ধরনের জিনিস আমরা ব্যবহার করি। এবং বিভিন্ন জায়গায় আমরা যখন প্রোগ্রাম করি সেখানেও আমরা আমাদের যেই জিনিস, যেটা হলো যে আমরা প্লাস্টিকের বোতল ইউজ করি না, আমরা কাঁচের জার বা কাঁচের গ্লাস আমরা ব্যবহার করি। আর সেই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এটার প্রমোশন আমরা এইভাবেই শুরু করেছি, যেটা নাসির ভাই বললেন। নাসির ভাই বিভিন্ন জায়গায় আমরা একসাথে আমরা কাজ করি, আমরা বিভিন্ন জায়গায় ডেমনস্ট্রেশন প্রোগ্রাম গুলো করি বা আলোচনা সভাগুলো করি, সেখানে আমরা তুলে ধরি। আর এইভাবে আমরা আসলে ওইভাবে এখনো শুরু করিনি, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে আমরা নিজেরা কিভাবে এটাকে আরো বেশি প্রমোট করা যায়, সহজ করা যায়, সহজে আমি আমার জিনিসটাকে পেতে পারি, এটা নিয়ে আমরা কাজ করছি। যেটা হলো যে লেখালেখির মাধ্যমে যে সহজে পাটজাত দ্রব্য যে জিনিসটা, যে দেখা যাচ্ছে যে হলো শুধু মেলাতেই দেখা যায় যে ওটার ব্যবহার, যখন বছরে একবার মেলা হয় তখন ওইখানে যে সবাই আমরা জিনিসটা কিনছি, কিন্তু আসলে হলো সেটা না। এটা আমি সারা বছর আমি ব্যবহার করব, আমার পরিবেশ, আমার স্বাস্থ্যের কথা চিন্তা করে কিভাবে আমি সহজে পেতে পারি, এবং সহজলভ্যতা অবশ্যই নিশ্চিত করতে হবে। এবং পাট শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের কর্মসূচি নিতে হবে, আমাদের কার্যক্রমকে আরো বেশি এগিয়ে নেওয়ার জন্য আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। সেটা একটা আমাদের কমিটমেন্ট, যেটা হলো যে আমাদের পরিবেশকে আমাদেরই রক্ষা করতে হবে। যেহেতু আজকে হলো 3রা জুলাই, সারা বিশ্বে হলো যে এই দিবস, সারা বিশ্বের 40টি দেশে এই দিবসটি পালন করা হচ্ছে, এবং 50টি থেকে 55টির মতো শহরে হলো প্লাস্টিককে মুক্ত রাখার জন্য নিষিদ্ধ করা হয়েছে। তো আমরা চাই যে আমরাও যদি মডেল হতে পারি, বিভিন্ন কমিউনিটি, স্যার যেটা বলছিলেন যে কমিউনিটিতে আমরা কিভাবে কাজগুলো করতে পারি, এরকম যদি আমরা কমিউনিটি বেস যদি কিছু পরিকল্পনা করতে পারি, যে না আমার কমিউনিটিতে আমি
একটা সাইড আমি চেষ্টা করবো যে এখানে কোনো ধরনের প্লাস্টিক ব্যবহার হবে না, এবং হলো যে যারা বাজারে যাবে, যে কমিটি পিপুল গুলো বাজারে যাবে, ওনারা নিজ বাসা থেকে ব্যাগ নিয়ে যাবে, নিয়ে যেয়ে বাজার করবে। অন্তত যদি আমি দেখি একটা এলাকাতে যতজন বসবাস করে সেখানেও যদি এই পরিবেশ রক্ষা এবং স্বাস্থ্য রক্ষায় যদি আমাদের এই প্র্যাকটিস গুলো আমরা নিজেরাই করতে পারি, তাহলে মনে হয় অনেক দূর আগাবো। কারণ আরেক কিছুক্ষণ আগে স্যার আমি একটু ঢুকে, সেটা হলো যে কেউ একজন প্রশ্ন করেছিলেন যে দ্বিতীয়বার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার যদি আমরা করি তাহলে আমাদের কোনো পুরস্কার আছে কিনা বা কিছু। পুরস্কার তো অবশ্যই, আমি সুস্থ থাকছি, আমি যত এটাকে অ্যাভয়েড করবো, যত আমি এটাকে বাদ দিব, তত আমি সুস্থ থাকবো এবং আমার পরিবেশ সুস্থ থাকবে। এর চেয়ে আর বড় পুরস্কার কি হতে পারে আমাদের কাছে? ধন্যবাদ। আচ্ছা, আমি একটু যে পলিথিন প্লাস্টিকের ব্যাপারে আমি একটু কথা বলতে চাই, যে ব্যবহার করাটা, এই জায়গাটা হলো যে দেখেন আমি কনজাম্পশনটা কত কম করে আমার জীবনটাকে স্বাচ্ছন্দ্য রাখছি। এখন এটা যদি না করি, এই যে বললাম, এই যে ধরুন পলিথিনের বিকল্প অনেক সময় কাঠ ব্যবহার করি, কাঠ ব্যবহার করলেও তো ক্ষতি, অপ্রয়োজনীয় আমরা ফার্নিচার চেঞ্জ করতেছি। হ্যাঁ, ধরুন আমি কাঠের জিনিস খুব ভালো, প্রাকৃতিক জিনিস, কিন্তু আমি তো একটা সেট দিয়ে আমি সারা জীবন চলতে পারি, অথবা আমি আরেকটা করতে পারি, এই যে আমার প্রত্যেক 1-2 বছর পর পরে আমি ফার্নিচার চেঞ্জ করতে পারি। কাজে এই যে আমাদের ইকোনমিক বর্ডারটা এরকম যে আমাদেরকে দৌড়াচ্ছে, কিসের পিছনে দৌড়াচ্ছে জানি না, আমাদের কোয়ালিটি অফ লাইফের দিকে যাচ্ছি না। আমি অর্থনীতিক্যালি জিডিপি বাড়াইতে চাচ্ছি, কিংবা আমার নিজের এই চোখের ক্ষুধা বাড়ায় কনজাম্পশন বাড়াইতেছি। এইটা যতক্ষণ পর্যন্ত কমাইতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের প্রকৃতিকে বাঁচানোটা কিন্তু আসলেও খুব, আমাদের প্রকৃতি, এই যে এখন 700 কোটি মানুষ, এটা 1200 কোটিতে যা উন্নীত হবে, আমাদের নিডটাকে পূরণ করতে পারবে, কিন্তু গ্রিডটাকে পূরণ করার সক্ষমতা এই পৃথিবীর নাই। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আর এটা থেকে যদি রক্ষা পাইতে হয়, তাহলে এই যে গ্লোবাল ইকোনমিক অর্ডারের সাথে সাথে আমার নিজের চাহিদাটাকেও ওইরকম ভাবে পরিবর্তন করে, যে কিভাবে আমি স্বল্প জিনিস দিয়ে চলতে পারবো, তাহলে আমাদের পক্ষে এটা কিন্তু করা সম্ভব। আদারওয়াইজ বললাম, এই যে প্লাস্টিকের বিপরীতে আমি কাঠ ব্যবহার করব, কাঠ ব্যবহার করে আমি ওই কাঠ সমস্ত বন জঙ্গল উজাড় করে দিতে পারবো। সুতরাং ওই জায়গাটাই আমাদের খুব জাজমেন্টটা খাটাইতে হবে। সরি। ধন্যবাদ। থ্যাংক ইউ নাসের ভাই। ভাবি কিছু একটা বলতে চেয়েছিলেন বোধহয় আপনি। হ্যাঁ, আমি আরেকটু স্পষ্ট বলতে চাইছি কিছু এক্সাম্পল বিভিন্ন দেশ থেকে। যেমন গতবার আমি যখন কেমব্রিজ ম্যাসাচুসেটসে গেলাম, তো এবার আমি খুব খুশি হয়েছি। গতবার আমি যখন ছিলাম ওইখানে, আমি সবসময় নিজের ব্যাগ নিচ্ছি, আর সবাই আমাকে দেখে হাসে, ও আপনি পরিবেশ নিয়ে চিন্তা করেন। আমি যে অবাক হয়েছি। তো এবার গতবার যখন আমি দেখছি অবশেষে এটা একটা আইন হয়েছে, কোনো প্লাস্টিক ব্যাগ কোনো দোকানওয়ালা ফ্রি দিতে পারবে না। তো আমি বিভিন্ন দোকানে গেলাম, সবাই আমাকে জিজ্ঞেস করছে, আচ্ছা আপনার কি ব্যাগ লাগবে? আমি বলছি জি না, আমার তো ব্যাগ আছে, সুন্দর সুন্দর ব্যাগ আছে, এটা আমি প্লাস্টিক ব্যাগ নিব কেন? তো খুব খুশি হয়েছি যে যেহেতু প্রতি ব্যাগ নিয়ে টাকা দিতে হয়, দেখা যায় ব্যবহার বসে অনেক কমে আসছে। এবং বিভিন্ন দেশ যেভাবে করছে, যেমন আয়ারল্যান্ডের কথা বলছি, ওরা যখন প্রতি ব্যাগের উপর মাত্র 5 সেন্টস, খুবই কম, কিন্তু প্রতিবার আমি যখন ব্যাগ দিতেছি আবার টাকা দিতেছি, দেখা যায় আয়ারল্যান্ডে 95% ব্যবহার কমছে। তো এটা আমি দেখছি, খুব খুশি হয়েছি। আমি ভ্যানকুভারে একটি দোকান পাইছি, এদের একদম কোনো প্যাকেজিং নাই। আমি জিজ্ঞেস করছি আপনাদের টুথপেস্ট, আপনাদের শ্যাম্পু সবকিছু কিভাবে ব্যবহার করে বিক্রি করে, আর বলছি যে কোনো জিনিস, প্রতি জিনিস আমরা ওইভাবে করি, একদম প্যাকেজিং ছাড়া। তো মানুষ বিভিন্ন প্যাকেট নিয়ে যায় দোকানে, এটা একদম প্যাকেট ছাড়া করি, এবং ওই রকমই দোকান বাড়তেছে বিভিন্ন জায়গায়। আমরা যখন নেদারল্যান্ডসে ছিলাম ছোটবেলায়, এটা আনফরচুনেটলি চেঞ্জ হয়েছে, কিন্তু ছোটবেলায় যখন আমরা আমস্টারডামে ছিলাম, কোনো দোকানে কোনো ব্যাগ দেয়নি। আমার মা প্রথম কাজ ছিল ব্যাগগুলো কিনতে। প্রতিবার মা যখন বের করছে দোকানে গেল, সবসময় ব্যাগ নিয়ে গেছে। তো এই দোকানের মানে কিছু আইন থাকলে, যে দোকান ফ্রি ব্যাগ দিতে পারবে না, ফ্রি একবার ব্যবহার করে প্লাস্টিক দিতে পারবে না, তখন আমাদের পরিবর্তন হবে। বা শ্রীলঙ্কাতে আমি দেখছি একটা দোকানে এটা বলছে 2টা দাম দিচ্ছে, কোনো একটা বেভারেজ আপনি দোকানে বসে খাবেন না, আপনি নিয়ে যাবেন, আপনি যদি নিয়ে যাবেন আরো টাকা দিতে হয়, প্লাস্টিক কাপটা ফ্রি না।
তো আমরা আইন করতে পারি যে কোনো দোকান এইসব প্লাস্টিক একবার ব্যবহার প্লাস্টিক জিনিস ফ্রি দিতে পারবে না। আর ছোট দুইটি এক্সাম্পল দিতে চাইছি। একটা ছিল আমার ভাবে আমাকে কিছু ব্যাগ দিয়েছে, তো এখানে ছোট একটা ট্যাগ আছে, আমি আজকে মাত্র খেয়াল করছি, এটা বলি ব্যাগের ওজন কত। এটা নিয়ে আমি যদি ডাল বা চাল কিনবো, এখানে বলে এটা কত ব্যাগে কত ওজন, এটা ওই দাম থেকে বের করবে। তো এইগুলি আমি সহজে আমার ডাল চাল নিয়ে বাসায় নিয়ে আবার একটা ভালো জায়গায় একটা গ্লাসের একটা কন্টেইনার আমি রাখতে পারবো। আর একটা জিনিস আমি কনফিউজ ছিলাম, যেমন শ্যাম্পু, আমার শ্যাম্পু আমি প্লাস্টিক বটল ছাড়া আমি কিভাবে শ্যাম্পু কিনবো। তো আমার এক কলিগ বলছে শ্যাম্পু বার হয়, অবশেষে আমি পাইছি ঢাকায় মনে হয় আসেনি, কিন্তু সাবানের মতো একটা শ্যাম্পু আছে। তো এটা আমি দেখছি খুবই ভালো শ্যাম্পু। এখন আর শ্যাম্পু প্লাস্টিক বটল আমার দরকার হচ্ছে না। তো সব জায়গায় বিকল্প আছে, কিন্তু প্রতি ব্যক্তির উপর দায়িত্ব দিয়ে তো হবে না। প্রচুর লোক আছে পৃথিবীতে, 7 বিলিয়ন মানুষ আছে পৃথিবীতে, প্রতি মানুষকে আমরা সচেতন করাবো, কখন শেষ হবে। কিন্তু যদি কিছু আইন থাকে যে প্লাস্টিক জিনিস অ্যাভয়েড করতে হবে, প্লাস্টিক জিনিস ফ্রি দেওয়া যাবে না। আমি যেমন একটা জিনিস কিনতেছি, প্লাস্টিক একটা দ্রব্য আছে, প্লাস্টিকের প্যাকেজিং আছে, গ্লাস প্যাকেজিং আছে, গ্লাস সস্তা, প্লাস্টিক দাম বেশি, তাহলে আমি অবশ্যই প্লাস্টিক অ্যাভয়েড করে কাঁচাটা আমি নিব। তো ওইভাবে কিছু পলিসি লাগবে, কিছু আইন লাগবে, তাহলে মানুষ সহজে ব্যবহার পাবে। না হলে মানুষকে সচেতন করতে 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 আমাদের পরিবেশ শেষ, আমি শেষ। ধন্যবাদ ভাবি ধন্যবাদ আপনাকে। পুরস্কার কথা খুব সুন্দর হয়েছে। আমরা পুরস্কার কি পুরস্কার চাইতেছি, আমি যখন জানি আমি ভালো একটা কাজ করতেছি, এর চেয়ে বড় পুরস্কার কি আছে। আমি সব সময় ছোটবেলা থেকে আমি যখন ব্যাগ নিয়ে যাই দোকানে, মানুষ আমাকে দেখে হাসে, আমি ঠিক আছে হাসেন, কোনো সমস্যা নাই, আমি জানি আমি একটা ভালো কাজ করতেছি। এটা সবচেয়ে বড় পুরস্কার আমার কমিউনিটির জন্য, আমার পরিবেশের জন্য, আমার পরিবারের জন্য, আমার দেশের জন্য যখন ভালো কাজ করি, এইটা অবশ্যই একটা বড় পুরস্কার। ধন্যবাদ ভাবি, অসংখ্য ধন্যবাদ। ভাবিকে একটু রিকোয়েস্ট করবো, আপনার মাইক্রোফোন ভলিউমটাকে ইনক্রিজ করতে হবে, একটু হালকা আস্তে শোনা যায়, ডিভাইসের যে ভলিউম আছে একটু একটু বাড়াতে হবে ভাবি। কিভাবে বাড়ানো যায় আমি নিজে বুঝি না। এখন ঠিক আছে ভাবি, আমি আসের ভাইয়ের কাছে আসবো। কয়েকটা কমেন্টস আছে, একটু শুনে আসতে চাই। স্বপন সরকার লিখেছেন, আমরা সবাই পলিথিন মুক্ত করতে চাই, একটা পলিথিন মুক্ত বাংলাদেশ চাই। এগুলো আসলে কি প্রত্যেকের প্রাণের দাবি, কিন্তু মুশকিল হয় যে আমরা একটা চক্রের মধ্যে আটকে গেছে, সাইকেলে আটকে গেছে। আমি স্বপনের কথা একটু শেয়ার করবো। স্বপন লিখেছেন, হাবিবুর রহমান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেশটিকে পলিথিন মুক্ত করার চেষ্টা করার জন্য। ইনস্টিটিউট অফ ওয়েলবিং থেকে লিখেছেন, প্লাস্টিক ও পলিথিন এত ক্ষতি করছে আমাদের স্বাস্থ্য পরিবেশকে, তবুও আমরা কেন প্লাস্টিক ব্যবহারে উৎসাহিত হই, কিভাবে এই জায়গা থেকে সকলকে বের করে আনা যায়। সৈয়দা অন্যান্য রহমান লিখেছেন, ধন্যবাদ আবু নাসের ভাই, গ্লোবাল ইকোনমি ও রাষ্ট্রীয় সংকট কাটিয়ে ওঠার এবং আমাদের নিজেদেরকে আরো ভালোভাবে জানা এবং ঐক্যবদ্ধতার গুরুত্ব অত্যন্ত চমৎকার ভাবে উপস্থাপনের জন্য। নাসির ভাই, আপনার কাছে একটু আসবো আমি। আসলে এটা দীর্ঘ দিনের কি একটা প্রচেষ্টা প্রয়োজন। আমরা কোভিড টাইমে দেখছি মানুষ বাঁচার জন্য সিট বেল্ট করে ঘুরে বেড়াচ্ছে, মানুষ বাবা মারা গেলে সন্তান যাচ্ছে না ভয়ে, অথবা সচেতন হয়েছে সে কারণে। আমরা কিন্তু ভুলে গেছি যে কোভিড ছাড়া আরো অনেকগুলো রোগ আছে, আরো পাশের অনেকগুলো রোগ আছে যেগুলো কোভিড এর চেয়ে অনেক বেশি ডেঞ্জারাস, তারা রেগুলারই মারা যাচ্ছে, ওগুলো আমরা ভুলে গেছি এই সময়ে। এই কোভিড এর মতো এর চেয়ে মারাত্মক রোগ ক্যান্সার যদি আমরা বলি, ডায়াবেটিস, রক্ত নষ্ট হয়ে নানান ধরনের রোগ আছে যেগুলো ক্ষয়ে দিচ্ছে মানুষের শরীরটাকে, আস্তে আস্তে দূষিত করে দিচ্ছে আমাদের মানব দেহকে। এরপরেও জানার পরেও কিন্তু আমরা অভ্যস্ততার কারণে ভুলে গেছি, আমরা সব ওগুলো মানছি না। তো পলিথিনের যে আন্দোলন, গভর্নমেন্ট প্লাস্টিক প্লাস পলিথিন নিয়ে 2002 সালের পরে থেকে ব্যবহার করেছিল, আপনারা চেষ্টা করছেন। আমরা মনে করি সবসময় কোনো কিছু সফল যদি করা যায়, জনমানুষের মধ্যে স্থান করে নিতে হয়, তাহলে একটা সামাজিক আন্দোলন দরকার হয়। সরকারি ভাবে যে আইন প্রয়োগ করা হয় সেটা দিয়ে আসলে
হয় না যদি অ্যাকশন লেভেলে সেটা আমরা না নিতে পারি। তো আজকে সেই বিশ্ব প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস, প্লাস্টিক মুক্তকরণ দিবস, প্লাস্টিক বন্ধ দিবস আমরা যেভাবেই বলি, অথবা বলতে পারি সে নো টু প্লাস্টিক্স। এটা কিন্তু কষ্টেরই ব্যাপার। আপনার কাছে আসার আগে আমার একটা গল্প, ভাবি একটা প্রোগ্রাম করেছিলেন, আমি ছিলাম সেখানে। তো আমি ওখানে দাঁড়িয়ে সুন্দর মতো কমিটমেন্ট করেছিলাম যে আজকের পর থেকে আমি আর প্লাস্টিক ব্যবহার করব না, প্লাস্টিকের কোনো কিছু নেব না, খাবো না। আমি কমিটমেন্ট করেছিলাম স্টুডেন্টদের সামনে। তো দুর্ভাগ্য যে আমি ওই দিনই যখন বাসায় ফিরি, আমার বাসায় কিছু মুড়ি দরকার ছিল। সন্ধ্যায় চা কফির সাথে মুড়ি খেতে ভালো লাগে, মুড়ি কিনে নিয়ে আসবো। আমি মুড়ি কিনতে গেছি, তো আমি মুড়ি কিনতে গিয়ে মুড়িওয়ালা আমাকে পলিথিনের মধ্যে হাফ কেজি মুড়ি তুলে দিয়েছে। আমি তখন আমার মনে হয়েছে হঠাৎ করে যে আমি তো কমিটমেন্ট করে আসলাম, পলিথিনে দেওয়া যাবে না। তো উনি তখন বলছে যে ঠিকই আছে, কিন্তু পলিথিনে না হয় নিলেন না, বুঝলাম, কিন্তু মুড়ি তো রাখা পলিথিনের মধ্যে, এটা আমরা কেমন চেঞ্জ করবো? অনেকক্ষণ কথা বলি, অনেকক্ষণ বলার পরে শেষ পর্যন্ত আমি ভাবলাম যে মুক্তি আপা ভাবিকে আমি কথাটা শেয়ারও করেছে। কথা কি শোনা যাচ্ছে না? একটু শব্দ হচ্ছে মনে হচ্ছে। না, আমি শুনতে পাচ্ছি। তো আমি মুড়ি শেষ পর্যন্ত উপায় না পেয়ে, কমিটমেন্ট কিছুটা ব্রেক হয়েছে, আমি মুড়ি বাসায় আনি যে মুড়িটা নিয়ে যাই, অন্য দিন থেকে আমি মানবো। এটা কিন্তু সত্যি ঘটনা। বাসায় আসার পর আর এক বিপত্তি, বাসায় আমি একা থাকি সেই সময়, আমার পরিবার এখন আমার সাথে। আমি বাসায় মুড়ি রাখার আর কিছু খুঁজে পাই না। প্লাস্টিক বয়াম আছে, বক্স আছে, এটাতে রাখতে গিয়ে আমার একই কথা, ভাবির কথা মনে হয় যে আমি তো কমিটমেন্ট করে আসছি, বাজার থেকে না মুড়ি কিনে নিয়ে এসছি, এটা তো আমার ঘর, মুড়িতে একটা জায়গায় রাখি যেখানে প্লাস্টিক নাই। তো যাই হোক, অনেক কষ্টের পর ভাবে শেষ পর্যন্ত আমি শেষ রক্ষা করতে পারি নাই। এরপরে থেকে আমি আস্তে আস্তে চেষ্টা করি যে আসলে বিকল্প কি হতে পারে। বিকল্প যেগুলো, যেমন কাঁচের কথা, সিরামিকের কথা, বা আরো মাটির কথা আমরা বললাম, যেগুলো আমরা চাইলে একদিনে তো হবে না, আস্তে আস্তে হবে, ধীরে ধীরে হবে। অর্থাৎ সরকারের চেষ্টা করছে, আপনাদের যারা আছেন বিভিন্ন পরিবেশবাদী আন্দোলন গড়ে তুলছেন, সামাজিক আন্দোলন গড়ে তুলছে, সেগুলোর পাশাপাশি বাট আমি মনে করছি যে সাধারণ মানুষ আমরা যারা আছি শুধু কথা শুনি, সমালোচনা করি, অথবা একটানে শুনি একটানে বের করে দিই, ভ্রুক্ষেপ করি না, গায়ে মাখাই না, সাফার করি লং রান। প্রত্যেকেই সে একা না, পরিবার এবং আশেপাশে যারা আছে প্রত্যেকে। তো আমি শেষ দিকে আমি বলেছিলাম আধা ঘন্টা কন্টিনিউ করবো, আপনাদের লাস্ট 2 মিনিটস করে শুনতে চাই। কোভিড কালীন এমনি আমরা টেনশনে আছি, আমরা আসলে সাফোকেশনের মধ্যে আছি, উদ্বেলিত, উৎকণ্ঠিত, আমরা কেউ ভালো নেই, সত্যিকার অর্থে কেউ ভালো নেই। কারণ আমরা জানি না কোভিড আমাদের কে কখন কিভাবে আক্রান্ত হচ্ছে, কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে ব্যাপকভাবে। এরপরও আমরা ছুটাছুটি করছি, মানছি না জীবনের জীবিকার তাগিদে। এখন আজকে যে প্লাস্টিক দিবসে, প্লাস্টিক নো সেট টু প্লাস্টিক, এই দিবসে, বিশ্ব আন্তর্জাতিক প্লাস্টিক বন্ধকরণ দিবসে বা মুক্ত দিবসে আজকের যে আলোচনা, আপনি শেষ বক্তব্যে আমরা যারা সাধারণ মানুষ আছে কিভাবে আস্তে আস্তে প্রেশার নিয়ে না, বাট নিজের জীবনের জন্য, নিজের তাগিদে, নিজের ভালো থাকার জন্য, পরিবার ভালো থাকার জন্য কিভাবে আস্তে আস্তে চিন্তা না করতে পারি আমরা, সরকারের যে তাগিদ, যে আইন ভুলেই যদি যাই, নিজের তাগিদে কিভাবে আমরা ভালো থাকতে পারি। নাসির ভাই, আপনার 2 মিনিটের কথা আপনি শেষ করবেন, এভাবে আমরা শেষ করবো আজকে। ধন্যবাদ জানিয়ে আমি একটু বড় জায়গা থেকে তারপর ছোট জায়গায় আসি। বড় জায়গাটা হলো এই যে আমরা যদি ভালো সাহিত্য চাই তাহলে অবশ্যই ওয়ান হেলথ কনসেপ্ট। হ্যালো, শোনা যাচ্ছে? ওয়ান হেলথ কনসেপ্ট, যে আমরা যে খাদ্য পাচ্ছি, আমরা যে বাতাসটা পাচ্ছি, আমরা যে পানিটা পাচ্ছি, সবটাই প্রকৃতি থেকে আসছে। এই যে পলিথিন এবং মাটি, পানি, বাতাস সমস্ত কিছু করতেছে। সুতরাং আমরা যদি ভালোভাবে বাঁচতে চাই, ওয়ান হেলথ কনসেপ্ট, অর্থাৎ আমরা যদি ভালো থাকতে চাই তাহলে প্রকৃতিকেও ভালো রাখতে হবে। প্রকৃতি যদি ভালো না থাকে আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এটাকে নোশনটাকে নিতে হবে। এক সেকেন্ড যে জিনিসটা হচ্ছে যে আমাদের এই কনজামশনটার দিকে নজর দিতে হবে, যে আমরা বৈভবের দিকে নজর যাব নাকি আমাদের কোয়ালিটি অফ লাইফের দিকে যেতে হবে, সেই জায়গাগুলো থেকে। সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর একটা হলো যে আমরা ধরুন মিডিল ক্লাস এবং আপার মিডিল ক্লাস কিংবা বড় লোক যারা আছে তারা হয়তো বিকল্পতে যাইতে পারতেছি, কিন্তু আমি যারা অর্থনৈতিকভাবে স্বাচ্ছন্দ্য না, তারা এখনো অর্থনৈতিকভাবে যখনই হবে তারা কিন্তু আবার এই কনজামশনের দিকে যাবে। সুতরাং এখানেও কিন্তু একটা বিরাট একটা বিষয় আছে যে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধির সাথে সাথে
যে আমাদের নোশনটাকে চেঞ্জ করতে হবে, যে প্রকৃতিকে ভালো রাখার জন্য, সাহিত্যকে ভালো রাখার জন্য আমাদের নিজেদের চিন্তা করতে হবে যে কিভাবে পলিথিন প্লাস্টিক ব্যতি রেখে যে আমাদের জীবনযাত্রাকে পরিচালনা করতে পারি। প্রত্যেকের উদ্ভাবনী শক্তির গুলাকে এখানে কাজে লাগাইতে হবে। আমরা যারা আছি তারা আরো ঐক্যবদ্ধভাবে কিভাবে আজকে যেরকম শেয়ারিং হয়েছে এই শেয়ারিংটা এবং আরো ঐক্যবদ্ধভাবে কিভাবে কাজ করা যায় সেই জায়গাটাও কিন্তু আমাদের এখানে কাজ করতে হবে, তাহলেই কিন্তু সম্ভব। আর না হলে এই যে বললাম এই যে আমি হয়তো করব কিন্তু অন্যরা করতে পারবে না। সুতরাং আমি করার পাশাপাশি অন্যদেরকেও যাতে উদ্বুদ্ধ করা যায় এবং এখানে ইনফরমেশন শেয়ারিং থেকে শুরু করে আন্দোলনটাকেও এই বেগবান করার একটা প্রয়াস নিতে হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ নাসির ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনি চমৎকার ভাবে আসলে শেষ কিছু কথা বলেছেন। আমি গাউস পিয়ারি আপার কাছে আসার আগে আপনার সাথে একটু যুক্ত করতে চাই। আমাদের মধ্যে একটা সেন্স কাজ করে অধিকাংশ মানুষের মধ্যে, এটা হয়তো কিছুটা অসচেতনতার জন্য হতে পারে যে দীর্ঘদিনে আমরা আসলে যেটাকে বলা হয় যে প্রাকৃতিকরণ বা ন্যাচারালাইজেশনের মধ্যে ঢুকে গেছে, যে এটা না মানলেও চলবে। কাউকে আমরা অনেক সময় বলি যে ওনারা তো পরিবেশবাদী আন্দোলন করে, কাউকে বলছি নারীবাদী আন্দোলন করে, কাউকে বলছি সমাজবাদী আন্দোলন। এই যে প্রশ্নগুলো, এই যে কথাগুলো, বাট আমার কেন যেন বিশ্বাস আমরা সেই মানুষগুলো যদি একটু নীরবে নিভৃতে ঠান্ডা মাথায় চিন্তা করি যে আজকে যারা পরিবেশ নিয়ে কথা বলছে, যারা সমাজ নিয়ে কথা বলছে, কমিউনিটি নিয়ে কথা বলছে, নারীর অধিকার নিয়ে কথা বলছে, সত্যিকার অর্থে যদি নীরবে একবার করে ভাবি এই পরিবেশ, আজকে যে প্ল্যাটফর্ম, আজকে আমরা যে কথাগুলো বলছি, এই কথাগুলো কিন্তু আসলে আমরা কয়েকজন বলছি তা না। আপনি যেটা বলছেন একইভাবে আমি সুর মেলাতে চাই, এটা প্রত্যেকটা মানুষের কণ্ঠে প্রতিধ্বনিত হওয়া দরকার যে আসলে কেউ আমাকে বাঁচাবে না, কারো কথায় আমি প্লাস্টিক বন্ধ করব না, প্লাস্টিকের বিকল্প খুঁজবো না, আমি আমার জন্য সেলফ হেল্পের জন্য অথবা ব্যক্তিগত যে স্বাস্থ্য সুরক্ষা সে কারণে সেটাকে মাথায় রেখে আমি আমার কাজ করব। ধন্যবাদ নাসির ভাই। আপনারা আমারও আজকে আসলে ভীষণ ভাবে ভালো লাগছে যে পরিবেশ বাঁচাও আন্দোলন, আমরা ইংরেজিতে যেটা লিখেছে সেভ দ্য এনভায়রনমেন্ট মুভমেন্ট, আপনি ওটার সম্মানিত চেয়ারম্যান হিসেবে যথাযথভাবে নেতৃত্ব দিচ্ছেন এবং আজকে আপনাকে ধন্যবাদ জানাই আজকে আপনার সাথে যুক্ত হয়েছেন। এবং আমি বিশেষভাবে আনন্দিত যে আপনারা তিনজনকে একসাথে পেয়ে আমি নিজে আজকে থেকে কমিটমেন্টকে আরো বোধহয় সুদৃঢ় করতে পারবো। আমি আজকে আবারও কমিটমেন্ট করতে চাই। আমি জানি যে আমরা যেহেতু একেবারেই কমিটমেন্ট করে যেহেতু বেস্ট অল্টারনেটিভ বা অ্যাভেলেবল অল্টারনেটিভ এখনো পাইনি, পুরোপুরি মানতে পারছি না, তারপরেও আমার মনে হয় যে চেষ্টা যদি করি সবকিছু মিলিয়ে নিজেকে হয়তো রক্ষা করতে পারবো এই যাত্রায় এবং পাশাপাশি অন্যরাও রক্ষা পাবে। আমি জনাব গাউস পিয়ারি আপনার কাছে আসতে চাই। পিয়ারি আপা, আপনি একটু বলেন WBB ট্রাস্ট তারা যতগুলো দিকে, যেমন মাদক নিয়ে কথা বলছে, তারা নন টক্সিক যে ডিজিজ গুলো হয় অর্থাৎ ফাস্টফুড যে বন্ধ, যেগুলো মানুষকে নীরবে নিভৃতে ক্ষতি করছে কথা বলছে, কার ফ্রি পার্কলেটের কথা বলছে, বাইসাইক্লিং এর কথা বলছে, আরো অসংখ্য ভালো ভালো প্রোগ্রাম এবং প্রজেক্ট আপনারা নিয়েছেন, কাজ করছেন আপনারা। আমি চাই যে এগুলো মানুষের মধ্যে আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ুক। আজকে আমরা এই কোভিড কালীন কিছুদিন আগে মাননীয় মেয়র মহোদয় নিয়ে আপনারা প্রোগ্রাম করেছেন, যেখানে মূল আলোচনা ছিল আমরা কার ফ্রি ঢাকা সিটি, ব্যক্তিগত কার ফ্রি ঢাকা সিটি চাই, যেখানে বাইসাইকেল হবে এর বেস্ট অল্টারনেটিভ, যেটা হবে হেলদি এবং সত্যিকার অর্থে কোভিড এর টাইমে বলা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট থেকে বিরত থাকুন, আপনারা নিজেদের চালিত করুন, যেটা একমাত্র বাইসাইকেলে সম্ভব এই মুহূর্তে বলা যায়। আর কি কি আছে চিন্তা, 2 মিনিটে কি বলতে চান আমাদের উদ্দেশ্যে যে আমরা কিভাবে IWB এবং WBB ট্রাস্টের সকল কার্যক্রমের সাথে সবাই যুক্ত হতে পারি এবং এটা সামাজিক আন্দোলন করতে পারি? ধন্যবাদ। এটা আপনি অনেক দূর বলে ফেলেছেন যে আমরা কি কি ইস্যু নিয়ে কাজ করি। আর হাঁটার বিকল্প কিছু নাই এবং হলো যে আমরা বাইসাইকেল, এখন কোভিডকালীন সময় হয়তো আমরা এসে চিন্তা করছি যে ফিজিক্যাল ডিস্টেন্স মেইনটেইনের জন্য আমাদের নিজেরা হেঁটে যদি যাতায়াত করি এবং হলো সাইকেল ব্যবহার করি তাহলে আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো। এটা কিন্তু হলো যে আমরা অনেক আগে থেকে WB ট্রাস্ট এবং হলো যারা হলো পরিবেশ রক্ষায় কাজ করছে আমরা একসাথে দীর্ঘদিন এই বিষয়টা নিয়ে বলে আসছিলাম। এখন যেটা প্লাস হয়েছে কোভিডকালীন সময়ে, যেহেতু আমাদের একটা সুযোগ আসছে যে আমাদের হলো নিজেদের সুরক্ষা এবং হলো আমাদের কর্মস্থলে যাওয়ার যে আমাদের একটা সময় হলো আমরা ছিলাম, কিন্তু তার পরবর্তী সময় আমাদের বের হতে হচ্ছে, আমাদের জীবন জীবিকার তাগিদে আমরা বের হচ্ছি, সেখানে আমাদের হাঁটাটা এবং হলো আমার
সাইকেলের ব্যবহারটা আমাদেরকে বাড়াতে হবে এবং তার জন্য আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি, অ্যাওয়ারনেস মূলক কাজ, এবং আপনি যেটা বলেন সিটি কর্পোরেশনের সাথে, উত্তর সিটি কর্পোরেশনের সাথে আমরা কাজ করছি। আশা করছি যে একটা নেটওয়ার্ক তৈরি হবে, সাইকেল নেটওয়ার্ক তৈরি হবে, যার মাধ্যমে হলো যে সবাই মুভমেন্টটা ওইভাবে করতে পারবে। এবং যেটা আসছে যে এখানে আরেকটা বিষয় যেটা হলো যে আমার কিন্তু কোভিডকালীন সময় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু দূষণের মাত্রা বেশ কমেছে, যানজট গাড়ি কম, তার জন্য হয়তো যানজট কম, কিন্তু আমাদের এই প্র্যাকটিস গুলো যেন আবার পুনরায় ফিরে না আসে। আমরা এখন যে প্র্যাকটিস করছি সেটাই যেন থাকে, পূর্বের যেটা ছিল, কোভিড এর পূর্বে যেটা ছিল সেটা যেন আমরা কন্টিনিউ না করি, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হলো যে প্রবৃদ্ধি ও উন্নয়নমূলক মানে মূল কথাটা বেশি, সবচেয়ে সত্য কথা হলো যে সুন্দর জীবন জীবিকা এবং আমার পরিবেশ, আমার স্বাস্থ্য, আমার পরিবারকে আমরা কিভাবে সুরক্ষা দিতে পারি সেই জন্য কাজ করা। আর পাশাপাশি যেটা হলো পরিবেশ রক্ষায় আমাদের যে কাজগুলো আছে, যেমন হলো আমাদের বাচ্চারা যেন স্কুলে হেঁটে যাতায়াত করে, আমরা সেই ইস্যুগুলো নিয়ে আমরা কাজ করছি। তারপরে হলো আমার কমিউনিটিতে যে মানে গণপরিসর বা মাঠ পার্ক যেগুলো আছে সেগুলো ব্যবহার উপযোগী হিসাবে করতে পারে। এবং হলো যেহেতু বাচ্চারা দীর্ঘদিন যাবত হলো যে বাসায় থাকছে, বাচ্চাদের যেটা হলো যে এটা সাইকোলজিক্যাল প্রবলেম বা মানসিক প্রবলেম যেটা হলো আমাদের সবারই হয়েছে, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবারই। আমরা এখন চিন্তা করছি যে যেখানে যে জায়গাগুলো হলো যে এখন লকডাউন হিসাবে আমরা বন্ধ করে রাখছি, যে এলাকাতে, সেই এলাকাটা বাইরের মানুষ প্রবেশ নিষেধ এবং হলো গাড়ি প্রবেশ নিষেধ, আমরা ওই জায়গাগুলোতে কিভাবে ইউটিলাইজ করতে পারি, প্রপার ইউটিলাইজ করতে পারি, আমাদের শিশুরা এবং বয়স্করা যারা আছে তারা কি করে ওই জায়গাতেই তারা যেন তাদের মুভমেন্টটা করতে পারে, বাচ্চারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি গুলো করতে পারে, শেয়ারিংটা হয়, কমিউনিটি পিপলদের সাথে যেন প্রত্যেকের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয়, সেই জিনিসটা। কারণ এখন কিন্তু আমরা কোভিড কালীন সময় দেখছি যে আমরা কিন্তু প্রত্যেকই মানসিক একটা চাপের মধ্যে থাকছি, কারণ সারাক্ষণ বাসায় থাকা, যারা আমরা কর্মজীবী বাইরে থাকি এবং তারা সারাক্ষণ বাসায় থাকছি, এটাতে দেখা যাচ্ছে যে ফ্যামিলিতে কিন্তু মাঝে মাঝে দেখা যাচ্ছে একটা কিন্তু ঝামেলাও হচ্ছে, একদিকে ঝামেলা হচ্ছে, আরেকদিকে আরেকটা জিনিস পজিটিভ যেটা জিনিস হলো শেয়ারিংটাও কিন্তু বাড়ছে কিছু কিছু জায়গায়। যেমন হলো যে নারীর কাজগুলো, নারীরা কিন্তু গৃহে কাজ করতো, গৃহস্থলীর কাজগুলোতে নারীদের যে ইম্পর্টেন্ট ছিল সেখানে কিন্তু পরিবারের অন্যান্য সদস্যরা কিন্তু ওনারা সহযোগিতা করতেন, এইটা কিন্তু একটা পজিটিভ সাইন। আর যেটা বললাম যে সহনশীল হওয়ার যে বিষয়টা, এই সময় কিন্তু আমাদের প্রত্যেকের প্রতি সহনশীল হওয়ার বিষয়টা কিন্তু বেশি থাকছে, কারণ একজনের প্রতি একজন যদি আমরা সহনশীল হই তাহলে দেখবে যে আমাদের পরিবার ভালো থাকবে, আমাদের সমাজ ভালো থাকবে, ইভেন আমাদের হলো রাষ্ট্র ভালো একটা জায়গায় চলে আসবে। আর সেটা সাথে স্যার যেটা বললেন যে আমরা নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে কাজ করছি দীর্ঘদিন যাবত, আমরা এই সময় চাচ্ছি যে সবাই যেন মানে প্রাকৃতিক ভাবে যেন নিজের ছাদ বাগানে তার যেন হলো যে সবজি ফলমূল এগুলো যেন সে চাষ করে, এবং হলো সেখান থেকে সে সরাসরি যেন তার খাবারের যোগান সে পায়, এবং হলো তার একটা মেন্টাল রিক্রিয়েশনও কিন্তু সেখানে হয়। সে যখন একটা গাছকে নার্সিং করে তখন কিন্তু তার একটা কিন্তু অন্যরকম একটা অনুভূতি তৈরি হয়, সেই গাছে যখন একটা ফল আসে তখন কিন্তু তার একটা অন্যরকম অনুভূতি হয়। তো আমরা এই ধরনের কাজগুলো করতে আমাদের রেগুলার যে কাজ তার সাথে সাথে আমরা এই কাজগুলোকে প্রমোট করার চেষ্টা করছি, মানুষের ভালো থাকার জন্য, আমার নিজের ভালো থাকার জন্য, এবং সমাজের প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকতে পারে সেই জন্য। আর তার সাথে যেটা আজকে আর যে দিবস নিয়ে আমরা কথা বলছি, এই দিবসের শেষাংশে যেটা হলো যে আইনের বাস্তবায়ন খুবই জরুরি, সেই সাথে আমাদের দরকার হলো যে কারখানাগুলোর দিকে হলো যে এগুলাকে কি করে বন্ধ করা যায়, এবং হলো আমাদের নিত্য প্রয়োজনীয় যেই আমাদের ব্যবহার্য যে জিনিসগুলো যেটার জন্য আমরা পলিথিন প্লাস্টিক ব্যবহার করছি সেটা থেকে আমরা নিজেরাই প্র্যাকটিস করে আমরা এটা থেকে নিজেরাই দূরে সরে আসবো এবং অন্যদেরকে উৎসাহিত করব, বলবো যে আপনি নিরুৎসাহিত হন এই বিষয়ে, আর আপনি নিজেই থেকে এই প্র্যাকটিসটা শুরু করতে পারেন, এটা আপনার জন্য খুবই ভালো, এটা আপনার স্বাস্থ্য ভালো থাকবে, আপনি ভালো থাকবেন। ধন্যবাদ সবাই। ধন্যবাদ আপা, চমৎকার ভাবে বলেছেন। আমি ভাবির কাছে আসবো, শেষ এটাই আসলে শেষ প্রশ্ন ভাবির কাছে জানার। আজকের যে টাইটেলটা ফিক্স করেছে, সে নো টু প্লাস্টিক্স, বিল্ড হেলদি কমিউনিটি, আপনি হেলথ ব্রিজ ক্যানাডা রিজিয়নাল ডিরেক্টর হিসেবে কাজ করছেন, এবং আজকে টপিকের সাথে দুটো টপিকে সে নো টু প্লাস্টিক্স এটা নিয়ে বিশদভাবে অভিজ্ঞতা আপনার কাজ করা, এবং এর সাথে আমি যে টাইটেলটা সিলেক্ট করেছি, আমরা যে সিলেক্ট করেছি আজকে যে টাইটেল বিল্ড হেলদি কমিউনিটি, এটার যে যোগসূত্র অর্থাৎ হেলথ ব্রিজ ক্যানাডার অ্যাক্টিভিটিস এন্ড অফকোর্স উই শুড সে নো টু প্লাস্টিক্স, এই বিষয়ে আপনি আপনার লাস্ট বক্তব্য তুলে ধরবেন 2-3 মিনিটে। ভাবে আপনাকে স্বাগত জানাই। এবার কি শুরু যায়?
শোনা যায়। শোনা যায়, জি শুনে শোনা যায়? যায়, আচ্ছা শোনা যাচ্ছে। তো একটা জিনিস আমরা যে বলতেছি, আমি একটা ব্যক্তির হিসেবে আমি তো মানুষ, আমি শুধু ক্রেতা না, আমি মানুষের হিসেবে আমার পরিবারের জন্য, আমার সমাজের জন্য আমি বসে চিন্তা করব। তা আমি যদি একটা ক্ষতিকর জিনিস করতেছি, তা আমি আমার মাটি, আমার পানি, আমার আকাশ নষ্ট করতেছি, তো এটা আমি ক্ষতি হব, আর তার সাথে আমি অন্যদেরকে ক্ষতি করতেছি। বা একজন বলছে আমি যখন একটা জিনিস ফেলতেছি, যেমন 400 বছর লাগে বা 500 বছর 800 বছর লাগে পচার জন্য, আমার শিশু মারা গেছে, আমার নাতি মারা গেছে, এর নাতি মারা গেছে, কত জেনারেশনের মানুষ ওই প্লাস্টিকের মধ্যে থাকবে, এরা মারা যাবে কিন্তু ওই প্লাস্টিক থাকবে। তো আমি যদি আসলে একটা ভালো নাগরিক হতে চাই, আমার আশেপাশে মানুষের জন্য চিন্তা করব, তাহলে অবশ্যই পরিবেশের জন্য চিন্তা করতে হবে। আমার কনভিনিয়েন্সের জন্য যে আমি এই প্লাস্টিক ব্যবহার করব, এটা তো ঠিক না। আমি নিজেকে ক্ষতি করতেছি, অন্যদেরকে ক্ষতি করতেছি। তো একটা হেলথি কমিউনিটি এরকমই থাকবে যখন মানুষ অন্যদের জন্য চিন্তা করতেছে। আমি কত সহজে আগাতে পারি, আমার কত সুবিধা হচ্ছে, অন্যদের জন্য আমার কোনো চিন্তা নাই, এটা তো কোনো ভালো কমিউনিটি হতে পারে না। আমার প্রত্যেকটা আচরণ ব্যবহারের উপর সবসময় একটা সচেতন হওয়া উচিত যে অন্য কেউ আমার কাছ থেকে ক্ষতি হবে কিনা, এবং প্লাস্টিক যেহেতু ক্ষতি করে ওইভাবে সচেতন হওয়া উচিত। কিন্তু আমি বারবার বলতেছি, মানুষের উপর, প্রতি ব্যক্তির উপর দায়িত্ব দেওয়াটাও হবে না, কারণ প্রতি এক মানুষকে সচেতন করে এটা বিরাট একটা কাজ এবং সম্ভব না। আমরা যদি কিছু আইন করতে পারি যে কোনো দোকানে আমি প্লাস্টিক ব্যাগ ফ্রি পাবো না, কোনো দোকানে আমি প্লাস্টিক বটল, প্লাস্টিক কাপ, প্লাস্টিক প্লেট, প্লাস্টিক বক্স, প্লাস্টিক চামচ, ওই কোনো কিছুই আমি ফ্রি পাবো না। আমি এইসব জিনিস চাই তাহলে তাকে দিতে হয় আলাদা, তাহলে ওই খরচ দেখে, আলাদা খরচ দেখে আমি ওইগুলি নিবই না। আমার অভ্যাস খুব সহজে পাল্টাবো যখন আমার উপর কোনো জরিমানা হয়। কিন্তু শুধু সচেতন হলে আমি অনেকবার ভুলে যাবে, ব্যাগ নিতে হয়, ও আমার ব্যাগ ভুলে গেলাম, আচ্ছা ঠিক আছে প্লাস্টিক ব্যাগ দেন। আচ্ছা তাকে দিতে হয় যখন, তখন আমরা দেখবো যে আচরণ পাল্টাইতেছে, এবং একই জায়গায় যে কোম্পানিগুলো মুনাফা পাইতেছে, আমরা পরিবেশ নষ্ট করে, আমরা স্বাস্থ্য নষ্ট করে এরা মুনাফা পাইতেছে, কিন্তু এর দায়িত্ব নাই, এটা ঠিক না। অবশ্যই এটাকেও বড় জরিমানা নিতে হবে। আপনারা আমাদের পরিবেশ যদি নষ্ট করেন তাহলে খরচ আপনারাই দিবেন। যে বন্যা হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে, বা পানি মারা যাইতেছে, বা আমাদের পানি নষ্ট হচ্ছে, আপনারাও টাকা দিবেন এটা ঠিক করার জন্য। আপনারা শুধু মুনাফা করবেন কিন্তু দায়িত্ব থাকবে না, ওইটা তো ঠিক না। তো ওইভাবে যদি আমরা চিন্তা করি যে আমাদের কিছু নিয়ম পাল্টাতে হবে আইন দিয়ে, এবং যে কোম্পানি আমাদের পরিবেশ নষ্ট করতেছে এই কোম্পানি থেকে বিরাট একটা জরিমানা নিতে হয়, তখন আমরা ভালো কিছু পরিবর্তন দেখবো। আর এই পরিবর্তনগুলো থেকে আমাদের মানে আমরা যখন বুঝতেছি আমাদের স্বাস্থ্য বেশি প্রয়োজন, আমাদের পরিবেশ বেশি প্রয়োজন, আমাদের আশেপাশে মানুষ আমরা একসঙ্গে ভালোভাবে থাকবো, তখন অবশ্যই আমাদের কমিউনিটি আরো শক্তিশালী হবে, সবাই ঠিক মতো একটা অবদান দিতে পারবে কমিউনিটির জন্য। কিন্তু আইন দরকার আছে, কিছু বাস্তবায়ন দরকার আছে, আর কোম্পানির নিয়ন্ত্রণ দরকার আছে। অত্যন্ত সুন্দরভাবে, চমৎকার ভাবে বললেন। আসলে আমি যেটা বুঝতে পারলাম এতক্ষণ আলোচনায়, একজন থার্ড আই ভিউ থেকে যেটা আমি মনে করছি, আসলে আমাদের যেটা দরকার, সাধারণ জনগণ আমরা যারা আছি, আবার আমরাই ভূমিকা রাখছি পরিবেশ রক্ষার জন্য, কখনো কখনো কাউন্সিলিং এর ভূমিকা, কখনো অথরিটির ভূমিকা, পাশাপাশি সরকারের যে ভূমিকা, অর্থাৎ সরকার, উৎপাদনকারী প্রতিষ্ঠান, আমরা যারা কনজিউমার আছি, ঠিক এই তিনটা ট্রায়াঙ্গেল রিলেশনের মাঝখানে কিন্তু আমরা যারা পরিবেশ নিয়ে কথা বলছি, কাজ করছি, তাদের একটা অবস্থান আমার লক্ষ্য করছি মনে হয়। এবং সেখানেই তো সমাজকর্মীর দায়িত্ব এবং কর্তব্য, কারণ সমাজকর্মী কাজ করে এই তিনটা সার্কেলে ঠিক মাঝখানে দাঁড়িয়ে। এবং আজকে আলোচনা থেকে অনেকেই কমেন্ট করছে, আমার ইনবক্স করছে, চমৎকার আলোচনা হয়েছে, অনেক কিছু শেখার ছিল। শুধু দর্শক এটুকু বলতে চাই, আজকে 21তম পর্ব কমিউনিটি টক্সের, এবং যেহেতু আমি শুরুতে ডিক্লেয়ার করেছিলাম যে এটা একটা গ্লোবাল প্ল্যাটফর্ম, আজকে সহ আর দুটা পর্ব আমরা বাংলায় করেছি। ভাবি চমৎকার বাংলা বলেন, আমরা গর্বিত যে আপনি আমাদের এই ল্যাঙ্গুয়েজটাকে হৃদয়ে ধারণ করেছেন। ইটস এ বিগ থিং আমাদের জন্য। আপনি একটা শব্দ আমি দেখলাম যে আপনি ইংলিশ বলেননি, বলার চেষ্টা করেন না, যখন বাংলা বলেন আপনি নিখুঁত বাংলা বলেন। ইটস এ বিগ থিং। কিন্তু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু এটা আমি শুরুতেই মোটিভটা ছিল যে আমি কোভিড কালীন
how community responding to COVID-19 during and post, আমি কিন্তু গ্লোবালি একটা চেষ্টা করছিলাম কানেক্টিভিটি তৈরি করার জন্য, এবং আপনারা আপনাদের বক্তব্যে যথাযথভাবে তুলে আনার চেষ্টা করেছেন। নাসির ভাই কিন্তু বারবারই বলেছেন এই কথাটা যে আমাদের যে কানেক্টিভিটি, এই কানেক্টিভিটি তৈরি করতে পারলে, কানেক্টিভিটি উইথ গভর্নমেন্ট, কানেক্টিভিটি উইথ আদার অর্গানাইজেশনস, কানেক্টিভিটি উইথ কমিউনিটি পিপল, কমিউনিটি লিডার্স, গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভ, সোশ্যাল রিপ্রেজেন্টেটিভ এবং সাধারণ মানুষ, যেখানে সোশ্যাল অ্যাকশনের একটা খুব বেশি প্রভাব দরকার এই মুহূর্তে। তো কমিউনিটি টক্স, এটা আমি একটু আপনাদের মাধ্যমে যারা শুনছেন শেয়ার করতে চাই আমার মোটিভটুকু, যে আমি যে একটা ফাউন্ডেশন, ছোটখাটো ফাউন্ডেশন করেছি কমিউনিটিকে রেসপন্ড করার জন্য। নাসির ভাই, আপনার মাধ্যমে আপনাকে অবগত করতে চাই, সেটা হলো কমিউনিটি সোশ্যাল ওয়ার্ক প্র্যাকটিস এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। একটু 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 করে কানেক্টিভিটি তৈরি করছি আমরা, আরো অনেকগুলো অর্গানাইজেশনকে যুক্ত করছি। মূল কাজটাই হলো সচেতনতা বৃদ্ধি করা, মানুষের সাথে মানুষের যোগাযোগ বৃদ্ধি করা, কারণ বিশ্বাস করি দিস টাইম কানেক্টিভিটি ইজ দ্য গ্রেট রিসোর্স। রেসপন্স হচ্ছে আসলে রিসোর্স, এটাই হলো বর্তমানে সবচেয়ে দামি কথা। আমরা সবসময় মনে করি যে সোশ্যাল বিজনেসের ল্যাঙ্গুয়েজে বলি, যেভাবে বলি। এবং সেই সাথে কমিউনিটি টক্স ইউটিউব চ্যানেল, কমিউনিটি টক্স বিডি ফেসবুক পেজ, কমিউনিটি সোশ্যাল ওয়ার্ক নেটওয়ার্কস বিডি, সেটা কমিউনিটি আর কি পাবলিক একটা গ্রুপ। প্রত্যেকটা জায়গায় আমি যে কটা কাজ বা যে কটা প্ল্যাটফর্মে আমি দু একবার করে চিন্তা করছি, কথা বলেছি, আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই, প্রত্যেকটা জায়গায় কমিউনিটি এই শব্দটা কিসের জন্য আমি জানি না। এবং হাসবেন্ড আমার বাড়িতে একটা স্কুল করার চিন্তা করছে, আমার ভাইরা আমাকে জিজ্ঞেস করেছে একটা নাম দিয়ে কি দিতে পারে, আমি বলছি যে কমিউনিটি স্কুল দিয়ে দেন। তোদের ইচ্ছাটা হলো যে কমিউনিটি, তোর মাথার মধ্যে কি ঢুকছে আসলে, এটা কি চিন্তা? আমার মাথায় শুধু কাজ করে, আমরা যদি সত্যি সুন্দর কমিউনিটি দেখতে চাই, আমরা সহাবস্থান করতে চাই, আমরা ভালো থাকতে চাই, পরিচ্ছন্ন থাকতে চাই, ভাবি যেভাবে বললেন, গাউসপিয়ারে আপনি যেভাবে বললেন, আমাদের প্রতিটা বক্তা কিন্তু আমন্ত্রিত অতিথি একই কথা বলেন যে সুন্দর কমিউনিটি চাইলে আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। নাসির ভাই প্রতিষ্ঠান কি করছে, গাউসপিয়ারে আপার প্রতিষ্ঠান, ভাবির প্রতিষ্ঠান কি করছে, এটা তখনই ফ্রুটফুল হবে যদি আমি সেটাকে একজন মানুষ হিসেবে তাদের সার্ভিস গুলোকে রেসপন্ড করি, অ্যাকসেপ্ট করি এবং সাথে থেকে ওটাকে সাধুবাদ জানিয়ে একসাথে কাজ করি, একসাথে দাঁড়াই। আমি আজকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে ব্যস্ত সময়ের মধ্যেও শুধু দর্শক আপনাদের মাধ্যমে আজকে আমার এই অতিথিকে শ্রদ্ধা জানাতে চাই। আজকে বিকেলে কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি 4টা দিকে বোধহয় কনফার্ম করেছি যে আজকে আমরা বোধহয় এই এপিসোডটা করতে পারবো। আমি আপনাদের কাছে বিনীতভাবে আমার কৃতজ্ঞতা অ্যাকচুয়ালি জানাচ্ছি যে সময় দিয়েছেন, এবং আজকে যথাযথ দিনে আপনাদের কাজগুলো, আমাদের চিন্তাগুলোকে মানুষের মাধ্যমে হয়তো সংক্ষিপ্ত পরিসর হয়েছে, আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এবং আজকের এই আলোচনা আপনাদের কারো হৃদয়ে যদি দাগ কেটে নাও থাকে, একটা অনুরোধ রাখতে চাই, নিজেকে ভালোবাসুন, নিজের শরীর স্বাস্থ্যকে ভালোবাসুন, স্বাস্থ্যের দিকে তাকিয়ে পলিথিনকে বর্জন করুন, বিকল্প খুঁজুন, আমাদের আলোচনার জন্য না। তবে আপনি উপকৃত হবেন, সমাজ উপকৃত হবে, দেশ উপকৃত হবে। 30 সেকেন্ড করে টাইম তিনজনের জন্য গুড বাই বলার জন্য 30 সেকেন্ড। ভাবি আপনার কাছে আসি, 30 seconds টাইম just to say goodbye to our followers and friends. ভাবি আচ্ছা, ওকে ওকে ভাবি শুনছি। আমি বুঝতেছি না, আমাকে ডাকছেন? আপনি বলেন, ভাবি শোনা যায়। 30 সেকেন্ড টাইম, জাস্ট 30 সেকেন্ড, আপনি ধন্যবাদ দিয়ে দেন সবাইকে। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। আমরা অবশ্যই পরিবেশ নিয়ে, আমরা কমিউনিটি নিয়ে, আশেপাশে মানুষকে নিয়ে চিন্তা করবো, এবং আমরা যারা আছি না, পরে যারা আসবে, পরের প্রজন্মের জন্য চিন্তা করতে হবে। এটা আমাদের জলবায়ু বিপর্যয় দেখে, আমাদের করোনা ভাইরাস, বিভিন্ন সমস্যা আছে, পরিবেশ নিয়ে অনেক কিছু নিয়ে সব সময় আমরা ভালো আছি কিনা শুধু এটি নিয়ে চিন্তা করে যাবে না, আরো মানুষ কিভাবে আছে, আরো প্রাণী কিরকম আছে, এবং পরের প্রজন্মরা কিভাবে থাকতে পারবে আমাদের পৃথিবীতে। তো যাই হোক, আমরা অবশ্যই ওইসব চিন্তা রাখবো মাথায় এবং এখানে। তো সবার শোনার জন্য ধন্যবাদ, আর অবশ্যই আবার দেখা হবে। ভাবি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবু নাসির খান,
আবু নাসির খান ভাই আপনার কাছে আসতে চাই 30 seconds time just to say goodbye. This is the last talk for the people. থ্যাংক ইউ। প্রথমত হলো যে দেখেন, গ্লোবাল ওয়ার্মিং এর পরেই সবচেয়ে বেশি যে বিপজ্জনক যে জিনিসটা সেটা হলো এই পলিথিন এবং প্লাস্টিকের যে ব্যবহার। এই পলিথিন এবং প্লাস্টিক আমাদের জীবন জীবিকার ভিত্তিগুলাকে অর্থাৎ পরিবেশকে সাংঘাতিকভাবে বিনষ্ট করছে। এই যে আমরা যদি নিজেকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, পৃথিবীকে ভালোবাসি, তাহলে অবশ্যই পলিথিন এবং প্লাস্টিক বিবর্জিত ভাবে কিভাবে চলতে পারি, নিজে চলা এবং সমাজকে নিয়ে, রাষ্ট্রকে নিয়ে কিভাবে করা যায় সেটাকে যতদূর সম্ভব আগায় নেওয়া যাওয়া, এই আন্দোলনটা নিজের জন্য এবং জনসাহিত্যের জন্য, পৃথিবীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা এই আলোচনা আয়োজন করেছেন, হাবিবুর রহমান সাহেবকে, দেবরাকে, গাউসপিয়ারকে, আমার বোনকে, সবাইকে, এবং যারা শ্রোতা বিশেষ করে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসুন আমরা সকলে মিলে ভালো থাকি। ভালো থাকবেন। থ্যাংক ইউ নাসির ভাই, চমৎকার, ভেরি ইন্সপায়ারিং, খুব খুব ভালো লেগেছে। গাউসপিয়ারি আপু আপনার টাইম ভুলে যাবে না, 30 সেকেন্ড টাইম, হাফ মিনিট। আচ্ছা, Thank you. ধন্যবাদ। জি, আমার মনে হয় তাও লাগবে না আশা করি। যাই হোক, ধন্যবাদ এই আয়োজনের জন্য। আর সবচেয়ে বড় কথা হলো, আজ আমরা যে শুনি আমরা এখানে বসছি, সবার আগে মূলত যে বিষয়টা সেটা হলো প্রকৃতি আগে, তারপরে তার সাথে হলো আমরা। প্রকৃতিকে যদি আমি ভালো না রাখি, আমি সুস্থ থাকবো না। প্রকৃতিকে ভালো রাখবো, আমরাও সুস্থ থাকবো, ভালো থাকবো। আর যারা শুনছেন এই অনুষ্ঠান, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর আয়োজনের জন্য স্যারকে ধন্যবাদ, এবং হলো নাসির ভাই স্বল্প সময়ের জন্য আসছেন, এবং ভাবিকেও ধন্যবাদ। আমরা একসাথে আরো অনেকে মিলে কিভাবে কাজ করতে পারি সেটা নিয়ে পরবর্তী আরো আলোচনা হবে। আশা করি আপনি সেই আয়োজনটা করবেন। ধন্যবাদ সকলকে। আপনার অসংখ্য ধন্যবাদ। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি যারা 2 ঘন্টা অলমোস্ট আমাদের সাথে ছিলেন। অনেকে শেয়ার করেছেন, শুনবেন, এবং চাই আপনারা বেশি বেশি শেয়ার করেন যাতে অন্যরা জানুক বিষয়গুলো। এবং এগুলো হচ্ছে একদম র টক, সরাসরি টক, বই পড়ার চেয়ে এই কথাগুলো শুনলে আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে, আপনারা উপকার পাবেন। আমি শেষ পর্যায়ে আবারও ধন্যবাদ জানাই কোভিড টাইমে যারা স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স যারা ছিলেন, পুলিশ বা অন্যান্য ডিফেন্স যারা আছেন, যারা আর্মি, যারা সরাসরি মাঠে থেকে আমাদেরকে নিরাপদে রাখার চেষ্টা করেছেন, সরকারি বেসরকারি কর্মকর্তা যারা আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন বিভিন্ন দপ্তরের, এবং সেই সাথে সবজি বিক্রেতা ভাই অথবা আমাদের প্রতিদিনকার প্রয়োজনীয় যে বিষয়গুলো আছে, যারা স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তারা তাদের যথাসাধ্য চেষ্টা করেছে। আমার বিশ্বাস আমরা সেখানেও যদি সাইডে সিদ্ধান্তগুলো মেনে নিয়ে, সেটারও একটা ডাইমেনশন আছে, আমার বিশ্বাস যে আমরা ভালো থাকবো সেখানে। তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। তারা আপ্রাণ চেষ্টা করছেন। যারা ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন, যদিও মৃত্যু একবার হবেই, তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই, এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের বিধি আত্মার প্রতি পরম আল্লাহর কাছে দোয়া জানাই যেন বেহেশত নসিব করেন। এবং সর্বশেষ একটা কথা শুধু বলতে চাই, আমাকেও কিন্তু প্রশ্ন করে, আমি এই যে বললাম যে 20, 21, 22টা পর্ব করেছি, প্রত্যেকটা 2 ঘন্টা অলমোস্ট চেষ্টা করেছি, এবং এটার পিছনে অনেক সময় দিতে হয়, গেস্ট কথা বলতে হয়। আমার পরিবার থেকে অনেকবার আমাকে প্রশ্ন করেছে যে আসলে আমি কেন করছি। আমার আরো অনেক পড়াশোনা বা অন্যান্য দিক আছে, সেগুলো সময় না দিয়ে এটার পিছনে ঝুঁকে পড়েছে। আমার শুধু মনে হয়েছে যে একজন সমাজকর্মী নিজেকে যদি দাবি করি, সমাজকর্মীর দায়িত্ব শুধু মাঠে গিয়ে মানুষকে খাবার সাপ্লাই দেওয়া না, বরং সমাজকর্মীর দায়িত্ব মানুষকে মনোবল চাঙ্গা করে দুঃসময়ে মানুষের পাশে থেকে, আজকে যেহেতু ফিজিক্যাল ডিস্টেন্সিং এর কথা বলা হয়েছে, এই ভার্চুয়াল প্ল্যাটফর্মের সুযোগে মানুষকে একখানে করে মানুষকে বুস্ট আপ করে শেয়ারিং কেয়ারিং প্রসেসের মাধ্যমে চেষ্টা করতে পারছি। এটা আমাকে ব্যাপকভাবে আন্দোলিত করে, শান্তি যোগায়, এবং মনে হয় যে মরে গেলেও হয়তো আমার কথা, আপনাদের কথা কেউ না কেউ তো শুনবে, সেটাও হয়তো একটা ইবাদত হবে। এইভাবে আমি চিন্তা করছি সত্যিকার অর্থে। সবশেষে একটা কথা শুধু বলতে চাই, যেটা আমার প্রত্যেক পর্বের শেষ কথা, নেপোলিয়নের সেই বিখ্যাত উক্তি, দ্য ওয়ার্ল্ড সাফার্স এ লট নট ফর বিকজ অফ দ্য ভায়োলেন্স অফ দ্য ব্যাড পিপল, দ্য ওয়ার্ল্ড সাফার্স এ লট বিকজ অফ দ্য সাইলেন্স অফ দ্য গুড পিপল। আমরা প্রত্যেকেই ভালো মানুষ দাবি করি, সচেতন মানুষ দাবি করি, সৎ মানুষ দাবি করি, বাট একটা কথা থেকে যায় নেপোলিয়নের সেই বিখ্যাত উক্তি থেকে, এই সৎ মানুষগুলো যদি সমাজ গঠনের, সমাজকে ভালো রাখার জন্য একসাথে হাত বাড়িয়ে না দিয়ে, ভয়েস রেজ না করে, কথা না বলে, বাক প্রকাশ না করে, কোনোদিন সমাজ
সমষ্টি কমিউনিটি চেঞ্জ হবে না। আসুন নেপোলিয়নের সেই বিখ্যাত উক্তিকে হৃদয়ে ধারণ করি, প্রত্যেকে একসাথে সুন্দর কমিউনিটি এবং দেশ করার জন্য এগিয়ে চলি, তবেই আমরা উপহার দিতে পারবো একটা সুন্দর সোনার বাংলাদেশ এবং সুন্দর সংসার এবং কমিউনিটি একসাথে। আসুন প্লাস্টিককে না বলি, এই বলেই শুভরাত্রি জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। সবশেষে আমার শ্রদ্ধেয় 3 জন গেস্ট যারা ছিলেন, অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে ভালোবাসা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।